আমি ভেবেছি তোমাদের জন্য ভোকাবুলারিটা, যেহেতু গ্রামারের পার্টটা কিন্তু আমি গ্রুপে তোমাদের দিয়ে দিয়েছি। প্রিভিয়াস কোনো ব্যাচের রেকর্ডেড ক্লাস যেহেতু গ্রুপে দিয়ে দিয়েছি, ওখানে গ্রামার খুব ভালোভাবে পড়ানো আছে। কেউ প্রিভিয়াস ক্লাসেসগুলো কি দেখেছো যা গ্রুপে দেওয়া হয়েছিল? যদি না দেখে হ্যাঁ, থাকো, দু একটা ক্লাস করেছি। দুই একটা করবে না, একদম সিকোয়েন্স ধরে ধরে করবে, 1 নাম্বার থেকে শুরু করে বাকি সব কটা করবে, ঠিক আছে? আচ্ছা। স্যার আমি ওই পলিটিটা করতে স্টার্ট করেছি আর কি, তাই ওটার থেকে নোটস বানাচ্ছি তো। ঠিক আছে, শোনো, নিজেদের একটা রুটিন তৈরি করো, রুটিন তৈরি করে কিন্তু করো, ঠিক আছে? না হলে কমপ্লিট হবে না। আর ইংলিশ গ্রামার যে রেকর্ডেড ভার্সন দেওয়া আছে ওটা দেখবে। আর এখন যেটা আমরা শুরু করছি আমি আজকের থেকে। স্যার শুধু ইংলিশের গ্রুপটাতে দিয়েছিলেন কি? আমার স্যার শুধু ইংলিশ পেয়েছি আচ্ছা, এখন শুধু আমরা। ইংলিশের গ্রুপে যারা আছো তারা আমাকে পার্সোনালি মেসেজ করবে ওই ক্লাসেসগুলোর লিংক নেওয়ার জন্য, ওকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে আমি আজকে যেটা শুরু করছি দেখতেই পাচ্ছ, ক্লাস 1, সেটা হচ্ছে টপিক ওয়াইজ ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসকে কমপ্লিট করব উইথ দেয়ার অরিজিন। অর্থাৎ আজকের ক্লাসে ধরে নাও মোটামুটি আমরা 40টা বা 45টা মতন ইডিয়মস শিখব। এই ইডিয়মসগুলোর অরিজিন সম্পর্কে আমরা জানবো যে আসলে ইডিয়মসটা সৃষ্টি হয়েছিল কিভাবে। কোন একটা ইডিয়মসের অরিজিন যদি তুমি জানতে পারো তাহলে সারা জীবনের জন্য ওটা মনে থাকবে। এই জন্য আমি লিখেছি যে এটা জীবনেও ভুল হবে না বা জীবনেও ভুলবে না, এমনভাবে আজকে তৈরি হবে। আজকে দুটো পার্টে আমাদের ক্লাস ভাগ থাকবে। একটা পার্টে আমাদের থিওরি আলোচনা হবে। থিওরি মানে আমি এখানে টপিক ওয়াইজ কতগুলো ইডিয়মস তোমাদেরকে লেখাবো এবং মানে লিখিয়ে দেব এবং তার অরিজিন হিস্ট্রি সম্পর্কে বলবো, যেটা তোমাকে খাতায় নোট ডাউন করতে হবে। তারপরে গিয়ে আমরা যে ইডিয়মসগুলো আজকের ক্লাসে শিখবো সেগুলোর এমসিকিউজ প্র্যাকটিস হবে, ওকে? আর এই ক্লাসেসগুলো না, মানে এই ভোকাবুলারির এই ক্লাসেসগুলো আমি ইউটিউবে যে সমস্ত ছেলেমেয়েরা আমাদেরকে দেখে তাদের জন্য আমি ওপেন টু অল করে দিচ্ছি। তোমাদের কোনো আপত্তি নেই তো? অর্থাৎ এই যে ভোকাবুলারি ক্লাসেসগুলো হবে এটা ইউটিউবেও আপলোড হয়ে যাবে যাতে বাকিরাও এটা দেখতে পারে, ওকে? আর তোমরা যারা আমাদের আমাদের কাছে মাইনে দিয়ে পড়ছো তারা এর নোটসগুলোকে পেয়ে যাবে তোমাদের গ্রুপে, ওকে? আর বাকিরা যারা ইউটিউব থেকে দেখছে তাদেরকে জাস্ট একটু খাতায় নোট ডাউন করে নিতে হবে, হাতে লিখে নিতে হবে, এই, ওকে? বলো, স্যার কারো কোনো? বলছিলাম আপনি ওই রুট ওয়ার্ড ধরে যেগুলো করাচ্ছিলেন, হ্যাঁ, ওটা ওগুলো তো স্যার। যেহেতু, হ্যাঁ, ওটা যেহেতু আমি তোমাদেরকে নোটস দিয়ে দেবো ওই জন্য ওটা করছি না, ওকে? হ্যাঁ ওটাই বলছিলাম, তাহলে স্যার ওটার নোটস দিয়ে দিলে তাহলে আর কি তাড়াতাড়ি হ্যাঁ, পাওয়া যেত তোমাদের আর কি। বলেছি আমি যে 200 ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস এবং তার সাথে রিলেটেড আরো যে ওয়ার্ডসগুলো থাকে সিনোনিম অ্যান্টোনিমস, ওইটারও নোট তৈরি চলছে। আর যেটা রুট ওয়ার্ড ওটারও নোট তৈরি চলছে। ওটা হলো তো তোমাদেরকে আমি গ্রুপেই দিয়ে দিচ্ছি, ওই জন্য ওটার জন্য ফার্দার ক্লাসেস নয়। এই যে যে সিরিজটা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এটা দেখো যে কোনো পরীক্ষাতেই কিন্তু এটা পরীক্ষাতে আসে। তো এই আজকের ক্লাস দেখার পরে তোমরা এটা ফিল করবে যে হ্যাঁ কতটা ভালোভাবে তোমাদের পড়াটা প্রস্তুত হলো, ওকে? চলো তাহলে শুরু করি আজকে। বেশ, সবাই খাতা পেন নিয়ে বসেছো আশা করছি। দেখো, প্রথমেই তোমরা খাতার মধ্যে হেডিং লাগাবে দ্যাট ইজ হর্স। দেখবা হর্স দিয়ে বেশ কিছু ইডিয়মস দেয়, ঠিক? তো আমরা আজকে দেখব হর্স দিয়ে কি কি ইডিয়মস আমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। তো হর্স মানে ঘোড়া, সেটা। তো প্রথমেই দেখো 1 নাম্বার ইডিয়মস যেটা জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে ডার্ক হর্স। ডার্ক হর্স। সো জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ডার্ক হর্স ইডিয়ম। এই ডার্ক হর্সের কথা যদি বলো তাহলে এর বাংলাতে যদি মিনিং বলো তাহলে হবে এটা অজানা শক্তি সম্পন্ন ব্যক্তি। আমি যদি কাউকে ডার্ক হর্স বলি তার মানে সে একজন অজানা শক্তি সম্পন্ন ব্যক্তি, মানে যার সম্পর্কে আমার কোনো নলেজ নেই, বাট হি ইজ পাওয়ারফুল ওয়ান অর স্কিল্ড ওয়ান, ওকে? এটা অরিজিন কি করে হলো? 19th সেঞ্চুরিতে যখন ওই ইউরোপে ঘোড়দৌড় হতো, বিশেষ করে ইংল্যান্ডে, ওই ঘোড়দৌড়ের সময় যারা গ্যাম্বলার থাকতো, মানে যারা বাজি ধরতো, তারা ওই রেসের প্রত্যেকটা ঘোড়াকেই চিনতো, হ্যাঁ, এবং কোন ঘোড়াটা ফার্স্ট হতে পারে তারা সেটা ভালোভাবে জানতো। কিন্তু মাঝে মাঝে ওই রেসের মধ্যেই একটা আননোন ঘোড়া, একটা ব্ল্যাক হর্স বা একটা ডার্ক হর্স এসে খাড়া হতো, যা সম্পর্কে ওই গ্যাম্বলার্সদের কোনো ধারণাই ছিল না।
অথচ দেখা যেত ম্যাচটি যখন শেষ হতো, রেসটি যখন শেষ হতো, তখন ওই ডার্ক হর্স মিন্স যে ঘোড়াটি নতুন এলো সেই হয়তো বাজিমাত করলো, জিতে গেল। এই সেই জায়গা থেকে ইডিয়মসের উৎপত্তি হয়েছে। ওকে, অর্থাৎ আ ডার্ক হর্স ওয়াজ আ হর্স নট ওয়েল নোন টু গ্যাম্বলার্স। ওকে, সো পিপল ডিড নট বেট অন ইট। যেহেতু এটা সবার কাছে জানা ছিল না, তাই এই লোকেরা বেটও করতো না। তাহলে কি দাঁড়ালো? সামটাইম সাচ আ হর্স সাডেনলি ওয়ান দ্য রেস, শকিং এভরিওয়ান। সবাইকে শক করে, সবাইকে মানে চমকে দিয়ে ঘোড়াটা জিতে যেত। তার মানে আর ডার্ক হর্স মানে কি দাঁড়ালো বাংলাতে? মানে কি দাঁড়ালো? যে এ পারসন স্যার হুজ অ্যাবিলিটিস আর অর প্ল্যানস আর আননোন বাট হু লেটার সারপ্রাইজেস এভরিওয়ান। ওকে, তাহলে মিনিংটা লিখবে সাথে সাথে অবশ্যই। এ পারসন হুজ অ্যাবিলিটিস or plans are unknown, okay, but who later surprises everyone, যে প্রত্যেকে পরে চমকে দিত তার কাজকর্ম দিয়ে। ওকে, স্যার এইটা সিক্রেট হচ্ছে মিনিং। উইনার বলা যেতে পারে। অর্থাৎ বাংলাতে যদি লিখতে চাও তাহলে লিখবে অজানা শক্তি সম্পন্ন ব্যক্তি। অজানা শক্তি সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তিটি অজানা কিন্তু সে খুবই স্কিলড, শক্তি সম্পন্ন। সাথে করে কি করো না, তোমরা একটা এক্সাম্পল লেখো। কেন এক্সাম্পল? আজকে দেখবা যে এমসিকিউস গুলো আমি প্র্যাকটিস করাবো, অর্থাৎ এক্সামিনার ইডিয়মস দেওয়ার জন্য কত দিক থেকে ভাবনা চিন্তা করে আমাদের সামনে প্রশ্ন দিতে পারে, সমস্তটাই কভার হবে আর কি। এই জন্য প্রত্যেকটা ইনফরমেশন ভালো করে শুনতে থাকো। এক্সাম্পলের মধ্যে লিখতে পারো যে লেখো যে হি ওয়াজ আ ডার্ক হর্স, হি ওয়াজ আ ডার্ক হর্স in the election, he was a dark horse in the election and won easily এটার মানে কি দাঁড়ালো? এই ইলেকশনে সে একটা ডার্ক হর্সের মতন ছিল, খুব সহজেই সে জয় লাভ করেছে, জিতে গেছে। ওকে, স্যার বলছি, আপনি যে সিনোনিমস আর মানে ওয়ার্ডের যে নোটসটা দিবেন বলছেন স্যার, ওগুলো যদি পসিবল হয় একটা করে এক্সাম্পল দিয়ে দেবেন না? এক্সাম্পলগুলো পড়লে মানে ওয়ার্ডগুলো ভালো আর কি মাথাতে থাকে ওয়ার্ডের আচ্ছা সাথে সাথে। আচ্ছা, এক্সাম্পল ঠিক আছে, কিন্তু এক্সাম্পল তো এখন ইনক্লুড করা সবটা প্রায় কমপ্লিট হতে চললো। ঠিক আছে, দেখছি ওটা হয় আমি ক্লাসে যদি প্র্যাকটিস সম্ভব করাবো। হয়। ঠিক আছে। তাহলে ডার্ক হর্স মানে কি ক্লিয়ার হলো? এমন ব্যক্তি যার সম্পর্কে গ্যামলার্সদের কোনো ধারণা নেই, এমন একটা ঘোড়া, হ্যাঁ, যার উপরে সে বেট করেনি, কিন্তু পরবর্তী সময় দেখা গেল সেই ঘোড়াটাই জিতে গেছে। তার মানে অজানা শক্তি সম্পন্ন একজন ব্যক্তি, তার জন্য আমরা ডার্ক হর্স ইউজ করি। ওকে, চলো নেক্সট ইডিয়াম হচ্ছে টু বিট, অর এটাকে বলতে পারো যে টু ফ্লগ আর ডেড হর্স। অর্থাৎ একটা মরা ঘোড়া, সেই মরা ঘোড়াকে যত তুমি পেটাও আর চাবুক পেটা করো, তাকে দিয়ে কোনো কাজ হবে? বলো। অর্থাৎ টু ওয়েস্ট অফ টাইম অন সামথিং দ্যাট অলরেডি ফিনিশড অর ইউজলেস, যা ইতিমধ্যে ইউজলেস হয়ে রয়েছে বা অলরেডি ফিনিশ হয়ে গেছে, সেইটার উপরে যখন তুমি তোমার টাইম নষ্ট করছো, মিনিং ইজ ইউ আর ট্রাইং টু বিট আ ডেড হর্স অর ইউ আর ট্রাইং টু ফ্লগ আ ডেড হর্স। ওকে, অর্থাৎ অপ্রয়োজনীয় চেষ্টা করা। তাহলে এর বাংলাটা কি লিখবে? অপ্রয়োজনীয়, প্রয়োজন মানে কি নিষ্ফল আছে? প্রচেষ্টা দাদা, হ্যাঁ, ছোটবেলায় পড়েছি। অপ্রয়োজনীয়, নিষ্ফল প্রচেষ্টা, অপ্রয়োজনীয় চেষ্টা বা নিষ্ফল প্রচেষ্টা করা, এটা আর কি। ওকে, ফিউটাইল অ্যাকশনস। তাহলে এর একটা এক্সাম্পল লিখে রাখো। এর এক্সাম্পলটা কি? লিখতে পারো যে আহ, আহ, মনে করো যে কোনো একটা ঘটনা অতীতে ঘটে গেছে, সেই ঘটনাটার ব্যাক করা সম্ভব নয়, তো সেই বিষয় নিয়ে মনে করো একটা জায়গায় তর্ক বিতর্ক চলছে। হ্যাঁ, তো সেটাকে তর্ক বিতর্ক করলে কিছু হবে না, কারণ অতীতে যেটা হয়ে গেছে সেটা তো আর এখন কিছু করার নাই। তো সেই জায়গা থেকে একটা এক্সাম্পল লেখো যে arguing about the old issue is
বিটিং আ ডেড হর্স, ইজ বিটিং আ ডেড হর্স, অর্থাৎ বৃথা প্রচেষ্টা করা, অপ্রয়োজনীয় চেষ্টা করা, সেই বিষয়টা ওল্ড কোনো একটা ইস্যু নিয়ে আর্গু করা, তর্ক বিতর্ক করা। ওকে, গেল। মে আই রাবিট? মুছবো? হ্যাঁ ওকে, দ্রুত দ্রুত নোট লাগাবে। চলো, 3 নাম্বার ইডিয়মস এখান থেকে তোমরা পাও, টু পুট দ্য কার্ট, টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, বিফোর দ্য হর্স। ওকে, তাহলে কি দাঁড়ালো? টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, ঘোড়ার সামনে গাড়িটাকে রাখছো। কার্ট মিন্স গাড়ি, ঘোড়ার গাড়িকে কার্ট বলা হয়, গরুর গাড়িকেও কার্ট বলা হয়। হ্যাঁ, এই গবাদি পশুদেরকে দিয়ে যখন কোনো বাহন টানা হয় সেই ভেহিকেলটাকে কার্ট বলে, CART। তাহলে পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, সাধারণত কি হয়? সাধারণত হর্স আগে থাকবে, তারপর তার সাথে গাড়িটা থাকবে, এটাই তো। কার্টটা থাকবে পরে, হর্সটা থাকবে আগে, হর্সটা গাড়িটাকে টেনে নিয়ে চলে যাবে। কিন্তু এই সিচুয়েশন যদি উল্টো হয়, মানে কার্টটাকে আগে দিয়েছো আর তারপর গিয়ে ঘোড়াটাকে দিয়েছো, এটা করলে কেমন হবে? এটা করার মানেই উল্টো ভাবে কোনো কাজ করার চেষ্টা করছো। ইয়েস অর নো? পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, ঘোড়ার পেছনে থাকার কথা কার্টটি, কিন্তু সেই কার্টটিকে ঘোড়ার আগে দিয়ে দিচ্ছ, তার মানে উল্টো ভাবে কাজ করছো। তাই এই ইডিয়মের মানে কিন্তু তাই, উল্টো ভাবে কাজ করা। ওকে, অথবা বলতে পারো যে টু ডু থিংস ইন দ্য রং অর্ডার। হ্যাঁ, প্রপার অর্ডারে না করে রং অর্ডারে তুমি কোনো কাজ করছো। জেনারেলি কি হয়, একটা হর্স কার্টটাকে পুল করে, কিন্তু সেটা তুমি ইললজিক্যাল অর্ডার বা রিভার্স অর্ডারে সাজাচ্ছ, এই ঘটনাটা এটার সাথে রিলেট করবে। তাহলে পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স মিন্স ইউ আর ডুইং থিংস রংলি অর ইনভার্সলি অর রিভার্সলি। ওকে, তাহলে মানে কি বললাম? উল্টো ভাবে কাজ করা। বাংলা মানেগুলোকেও তোমরা লিখবে যাতে বুঝতে সুবিধা হয়। বা ইললজিক্যাল অর্ডারে কাজ করা, এটাও কিন্তু মানে হয়। রিভার্সড অর্ডারে কাজ করা, এটাও এর মানে হয়। তাহলে একটা এক্সাম্পল লেখো এটার উপরে। বললাম যে মনে করো কোনো একজন ব্যক্তি, মনে করো কোনো একজন ব্যক্তি তার ইনকাম কত হবে না হবে এটা জানার আগেই তার কোথায় কোথায় খরচ হবে, কি হবে সেই প্ল্যান করতে শুরু করেছে। এরকম হয় না? মানে আমার কাছে টাকা এখনো আসেনি, অথচ ওই টাকাটিকে আমি কোথায় কোথায় খরচ করবো সেই প্ল্যানিং করে ফেলেছি। এটাও তো সেই টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স হয়। তো এরকম একটা এক্সাম্পল লেখো যে প্ল্যানিং এক্সপেন্সেস বিফোর ইনকাম is putting the cart before the horse, ওকে, অর্থাৎ কি, যে তুমি ইনকামের আগেই খরচের প্ল্যানিং করতে শুরু করেছো, এই ব্যাপারটাই হচ্ছে পুটিং দ্য কার্ট বিফোর দ্য হর্স। অর্থাৎ ইউ আর ডুইং সামথিং ইললজিক্যাল বা রিভার্সড অর্ডার। ওকে, হলো এটা। এবার আসো 4 নম্বর ইডিয়মস। 4 নম্বর ইডিয়মসের মধ্যে দেখো আছে ইট লাইক আ হর্স, ইট লাইক আ হর্স মানে ঘোড়ার মতন খাওয়া। দেখো, ঘোড়া হচ্ছে এমন একটা প্রাণী যাকে দিয়ে আজকের দিনেও গাড়ি ঘোড়া টাঙানো হয়, মানে সে গাড়ি ঘোড়া টানতে থাকে, তার অনেক পরিশ্রম হয়, কষ্ট হয়। আর যে যত বেশি পরিশ্রম করবে, যে যত বেশি কষ্ট করবে, তার খিদেও তত পাবে, তাই না বলো? তার মানে ঘোড়া যেহেতু একটা পরিশ্রমী প্রাণী, আর সে যেহেতু কাজও করে অনেক, তাই তার খাবারের চাহিদাও অনেক। তার মানে ইট লাইক আ হর্স মিন্স যে খুব বেশি খায়। হ্যাঁ, অর্থাৎ খুব বেশি খাওয়া। ইট লাইক আ হর্সের বাংলা মানে কি দাঁড়ালো? খুব বেশি খাওয়া, অর্থাৎ টু ইট আ ভেরি লার্জ অ্যামাউন্ট অফ ফুড। এর মানে কি দাঁড়ালো? টু ইট এ ভেরি লার্জ অ্যামাউন্ট অফ ফুড, যে অনেক বেশি খাবার খাচ্ছে। হ্যাঁ, সেইটাকে তুলনা করার জন্য আমরা এই ইডিয়মসটাকে ইউজ করবো যে ইট লাইক আ হর্স। ওকে, এবং হর্স একটা বিরাট বড় প্রাণীও বটে। হর্সেস আর লার্জ অ্যানিমালস
অ্যান্ড ইট হিউজ কোয়ান্টিটিস অফ ফুড এভরিডে। সো এই কারণে আমরা বলতে পারি যে ইট লাইক আ হর্স মানে খুব বেশি খাওয়া। যেমন এর একটা এক্সাম্পল বল, মনে করো যে যারা ভালো প্লেয়ার, যারা কষ্টের গেম খেলে, হ্যাঁ, তারা ম্যাচ শেষ হওয়ার পরে কি হয়, তাদের প্রচুর খিদে পেয়ে যায়, যার জন্য সে প্রচুর খায়। তাই এরকম একটা এক্সাম্পল লেখো যে আফটার দ্য ম্যাচ হি এট লাইক আ হর্স। অর্থাৎ ম্যাচের পরে সে ঘোড়ার মতন খেয়েছিল, তার মানে অনেক পরিমাণ খাবার সে খেয়েছিল। ওকে, এবার আসো ইডিয়মস গুলো যেগুলো পড়ছো এগুলো কিন্তু মনে রেখো, এরপরে কিন্তু প্রায় 100টির কাছাকাছি এমসিকিউজ আছে, সেগুলো করতে হবে। আচ্ছা, 5 নম্বরে লেখো, সুন্দর একটা ইডিয়ম আছে, স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ। STRAIGHT, স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ। স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ মানে সোজা ঘোড়ার মুখ থেকে। স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ মিন্স সোজা ঘোড়ার মুখ থেকে। এই ইডিয়মসটার অরিজিনটা শোনো। আচ্ছা, তোমরা কেউ কোনোদিন গরু কেনা বেচার কাহিনী দেখেছো কখনো নিজে চোখে? গরু বা ছাগল, জেনারেলি ঘোড়ার কেনা বেচা দেখবে না, কারণ ওটা আমাদের এখানে স্বভাবত এখন আর নেই সেরকম প্রচলনে। কিন্তু গরুর কেনা বেচা বা ছাগল কেনা বেচা কখনো খেয়াল করেছো তোমরা, জানো? যারা গ্রামের দিকে দেখেছি আছো, ছোটবেলায় দেখেছি, হ্যাঁ, মনে পড়ছে। ওই সময় দেখবে যারা ওই ছাগলগুলো বা গরুগুলো যারা কিনতে আসতো, তারা কি দেখতো অ্যাকচুয়ালি, তারা মুখটাকে খুলে দেখতো যে কতগুলো দাঁত উঠেছে সেটা দেখতো, তাই না বলো? হুম। হ্যাঁ, তো এর এটিমোলজিটা ওইটাই, যখন হর্স ট্রেডিং হতো, হর্স ট্রেডিং এর সময় বাইয়ার্স যারা, তারা ঘোড়ার মুখ খুলে সেই ঘোড়ার মুখের দাঁত কতগুলো আছে সেটা দেখতো। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো যে সরাসরি ডাইরেক্টলি আমি যেখানে যা কিনতে যাচ্ছি সেটাকে ডাইরেক্টলি দেখা, বা ট্রু কিনা বা ডাইরেক্ট ইনফরমেশন আমি পাচ্ছি, সরাসরি ঘোড়ার মুখ থেকে দেখছি। তার মানে হচ্ছে, এটার মানে ইনফরমেশন রিসিভড ফ্রম দ্য অরিজিনাল অর মোস্ট রিলায়েবল সোর্স। মানে ওই যে বাংলায় বলে না, বিশ্বস্ত সূত্র থেকে খবর, এইটার মানে তাই। তাহলে স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ মানে একেবারে রিয়েল ইনফরমেশন, একেবারে রিলায়েবল সোর্স থেকে তুমি পাচ্ছ যে খবর, সেটা বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া খবর। এটাকে তোমরা বাংলায় যদি লিখতে চাও তাহলে লিখতে পারো, স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ মানে বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া খবর। ওকে, অর্থাৎ ইনফরমেশন রিসিভড ফ্রম দ্য অরিজিনাল অর মোস্ট রিলায়েবল সোর্স। যেমন করে সেই ঘোড়া কেনা বেচার সময় যেহেতু একদম ঘোড়ার মুখটাকে চেক করে দেখা হতো যে কতগুলো দাঁত আছে, তার রিয়াল এজ কত হতে পারে, দাঁত দেখে অ্যাকচুয়ালি এজকে ক্যালকুলেট করা হতো। সো ইনফরমেশন ফ্রম দ্য হর্সেস মাউথ মিন্ট ট্রু অ্যান্ড ডাইরেক্ট ইনফরমেশন। ওকে, তাহলে স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ মিন্স একদম রিয়াল জায়গা থেকে, অথেন্টিক জায়গা থেকে কোন একটা খবর তুমি পাচ্ছ, মানে বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া খবর। ওকে, একটা এক্সাম্পল লিখো। তুমি বললে যে আমি যে খবরটা পেয়েছি এই খবরটা একেবারে রিলায়েবল সোর্স থেকে পেয়েছি। তার মানে লিখতে পারো যে হার্ড দ্য নিউজ স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ। তাহলে স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো একদম আমি রিলায়েবল সূত্র থেকে, মানে বিশ্বস্ত সূত্র থেকে খবরটা পেয়েছি। ওকে, 5টা হয়ে গেল, এরকম আরো কয়েকটা আছে। সো হয়েছে, নোট হয়েছে সবার? হ্যাঁ স্যার। ভেরি গুড। 6 নম্বর, হর্স সেন্স। HORSE, হর্স সেন্স একটা ইডিয়মস আছে, দেখবা মাঝে মাঝে পরীক্ষাতে জিজ্ঞেস করে। দেখো, হর্স সেন্স মানে হর্স একটা ইন্টেলিজেন্ট প্রাণী, ইনস্টিংক্টিভ একটা অ্যানিমাল বলা যেতে পারে হর্সকে। এবং এই হর্স কোনো ডেঞ্জার আসলে বা ওয়াইজলি এটা অ্যাক্ট করতে পারে, যার কারণেই দেখবা ঘোড়ার গাড়িটাই বেশি পথে প্রচলন হয়েছিল। শুধুমাত্র যে তার গতি বেশি এই কারণে নয়, বরং ঘোড়ার গাড়ি
প্রচলন হয়েছিল ঘোড়া খুব ইন্টেলিজেন্ট প্রাণী, সে যখন রাস্তা দিয়ে হাঁটে তখন কিভাবে সাইড দিতে হবে, কাকে কতটুকু সাইড দিতে হবে, কোন পথে যেতে হবে সে খুব ভালো জানে। তার মানে অ্যাকচুয়ালি হি ইজ ইন্টেলিজেন্ট। এবং এই যে ঘোড়ার যে ক্ষমতা, এটা কি ন্যাচারাল না আনন্যাচারাল? একেবারেই ন্যাচারাল না। তো হর্স সেন্স মিন্স একটা ন্যাচারাল ইস্যু বা একটা প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স বলতে পারো, বা এটাকে বলতে পারো যে কমন নলেজ, হ্যাঁ, বা কমন সেন্স কথাটা খুব ভালো যাবে। তাহলে হর্স সেন্স মিন্স কমন সেন্স, সাধারণ জ্ঞান যেটাকে আমরা বলি কমন সেন্স। তাহলে হর্স সেন্স মিন্স হোয়াট? হর্স সেন্স মিন্স প্র্যাকটিক্যাল সেন্স বা কমন সেন্স। বাংলায় লিখবা সাধারণ জ্ঞান বা সাধারণ বুদ্ধি, বাস্তব জ্ঞান। ঠিক আছে, সাধারণ বুদ্ধি বা বাস্তব জ্ঞান। একটা এক্সাম্পল বলো দেখি এখানে। মনে করো যে তুমি কিছু টাকা ইনভেস্ট করতে চাইছো কোনো একটা জায়গায়, সেটা মিউচুয়াল ফান্ড হোক বা কোনো শেয়ার ইস্যুস হোক, যে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করতে চাইছো। তো যখন তুমি টাকা ইনভেস্ট করতে চাইছো তখন তোমার বাবা যখন জানতে পারলো যে তুমি কিছু টাকা ইনভেস্ট করতে চাইছো, তখন তোমার বাবা এই কথাটা তোমাকে বলল কি, ইউজ সাম হর্স সেন্স, ইউজ সাম হর্স সেন্স বিফোর ইনভেস্টিং মানি। বলো, ইজ ইট ক্লিয়ার অর নট? ইউজ সাম হর্স সেন্স বিফোর ইনভেস্টিং মানি, অর্থাৎ মানি ইনভেস্ট করার আগে সাধারণ জ্ঞান কমন সেন্সকে ইউজ করো। ওকে, আরেকটি ইডিয়ম আছে এর সাথে, হোল্ড ইউর হর্সেস। হোল্ড ইউর হর্সেস, হোল্ড ইউর হর্সেস এর মানে কি? আচ্ছা, যদি মনে করো যে ঘোড়ার গাড়িকে তুমি, ঘোড়ার সঙ্গে একটা গাড়ি লাগিয়ে দিয়েছো, আর সেই ঘোড়াটাকে যদি তুমি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে রাখো, সে যখন তখন দৌড় দিয়ে দিতে পারে না। হয়তো সে হঠাৎ দৌড় দিয়ে দিল, এরকম হতে পারে। এই জন্য যতক্ষণ না তোমার গাড়ি প্রিপেয়ার হচ্ছে বা গাড়িতে মালপত্র সাজানো হচ্ছে, ততক্ষণে যেন তুমি ওয়েট করছো, ধরে রাখছো ঘোড়াটাকে, যাতে সে হঠাৎ করে দৌড় টোড় না দিয়ে দেয়। ওকে, এটার মানে এই জায়গা থেকেই কিন্তু এই ইডিয়মস এসছে, হোল্ড ইউর হর্সেস মিন্স টু ওয়েট, তাড়াহুড়ো না করা, ধৈর্য ধরা, বি পেশেন্ট। ওকে, তাহলে এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো বলতে পারো টু ওয়েট, অপেক্ষা করা, বা বলতে পারো স্লো ডাউন করা, স্লো ডাউন করা, কোনো কিছু ধীরে করা, বা বি পেশেন্ট, বি পেশেন্ট, ধৈর্য রাখা। বাংলায় লিখলে লিখো ধৈর্য ধরা বা তাড়াহুড়ো না করা, ধৈর্য ধরা বা তাড়াহুড়ো না করা, হোল্ড ইউর হর্সেস। তাহলে গাড়ির সঙ্গে ঘোড়া লাগানো রয়েছে, সেই ঘোড়াটাকে ঘোড়ার যে মালিক, ড্রাইভার, সে ধরে রেখেছে যাতে না ঘোড়াটি সাডেনলি মুভ করতে শুরু করে। তার মানে দিস ফ্রেজ মিন্স ডোন্ট রাশ, দ্রুত করো না। রাশ, আর ইউ এস এইচ বানানটা কিন্তু, হ্যাঁ, আর ইউ এস এইচ, রাশ মিন্স তাড়াহুড়ো করা, মানে দ্রুত করার চেষ্টা করা। তাহলে এর একটা এক্সাম্পল বলো। তাহলে হোল্ড ইউর হর্স মিন্স হোয়াট? হোল্ড ইউর হর্স মিন্স টু ওয়েট করা, স্লো ডাউন করা, বা বি পেশেন্ট হওয়া। মনে করো যে বাড়িতে অনেক সময় হয় দেখবা, কিছু একটা খাবার মা তৈরি করছেন, আর সেই খাবারটা তৈরি হবার আগেই আমরা গিয়ে কি করি, খেতে শুরু করি না, একটা নিচ্ছি আর একটা নিচ্ছি। তো কমপ্লিট হওয়ার আগে, ফিনিশ হওয়ার আগেই আমরা সেটাকে খেয়ে ফেলার চেষ্টা করি। ওই জায়গা থেকে একটা এক্সাম্পল লিখো যে, মনে করো মা বলছে যে হোল্ড ইওর হর্সেস, হোল্ড ইওর হর্সেস, লেট মি ফিনিশ ফার্স্ট, লেট মি ফিনিশ ফার্স্ট, আমায় আগে করতে দাও, আমাকে আগে ফিনিশ করতে দাও, তারপর তুমি খেও বাবা, একটু অপেক্ষা করো। মিনিং ইজ হোয়াট? ওয়েট। তাই না? দেখো তো, হোল্ড ইউর হর্স, লেট মি ফিনিশ ইট, এই লাইনটাকে এভাবেও লেখা যায়, ওয়েট, লেট মি ফিনিশ ইট ফার্স্ট। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ দাদা। লাস্ট আরেকটি ইডিয়ম লেখো হর্স দিয়ে, দ্যাট ইজ কত নম্বর হচ্ছে এটা? 8 8 নাম্বারই নম্বর। হবে। 8 নাম্বার হচ্ছে। হুম, তাহলে আমরা বাদ দিলাম কোনটা?
হোল্ড ইউর হর্সেস 8 নাম্বার, হ্যাঁ ওকে 8 নাম্বার, হ্যাঁ চলো 8 নাম্বার মধ্যে লেখো যে হর্স ট্রেড বা এটাকে হর্স ট্রেডিংও বলে। হর্স ট্রেডিং অ্যাকচুয়ালি এই হর্স ট্রেডিং কথাটা পলিটিক্যাল অ্যাক্টিভিটির সাথে রিলেট হয়েছে স্যার বর্তমানে। রাজনীতিতে আছে ওই ওই ঘোড়া এমএলএ কেনা এমপি কেনা বেচা বেচা করা যেটা ওই ওই টাকা দিয়ে হচ্ছে দল ভাঙিয়ে কিনে নেয় ওইগুলো। হ্যাঁ, তো পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে এটা রিলেট হয়েছে এখন। সো এটার জন্য বহুল প্রচলিত আছে হর্স ট্রেডিং এর কথাটা। কিন্তু হর্স ট্রেডিং এর অ্যাকচুয়াল মিনিং ইজ যখন আগে এই ঘোড়দৌড় হতো, মানে হর্স রেস হতো, সেই সময় এই ঘোড়া কেনার সময় প্রচুর পরিমাণে নেগোসিয়েশন চলতো, বার্গেনিং হতো। তাহলে এই হর্স ট্রেডিং মানে কি জানো তো? হর্স ট্রেডিং মানে হচ্ছে হার্ড বার্গেনিং, মানে খুব দর কষাকষি চলছে, বা নেগোসিয়েশন বলতে পারো। নেগোসিয়েশনে কিন্তু কোনো সি বা এস নাই, NEGOTIATION, নেগোসিয়েশন। তাহলে হার্ড বার্গেনিং বা হার্ড নেগোসিয়েশন, হ্যাঁ, হোয়ার বোথ সাইডস কম্প্রোমাইজ, এটা মানে এটা মানে খুব দর কষাকষি চলছে, খুব নেগোসিয়েশন চলছে। ভাই আমাদেরকে যদি তুমি পলিটিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রেই আসো, যদি তুমি আমাদেরকে রেল মন্ত্রক না দাও, তাহলে কিন্তু ভাই আমার এমপিরা তোমাদের কিন্তু সাপোর্ট দিবে না। হ্যাঁ, এই জন্য কি করলো, সেই রাজনৈতিক দল তার এমপিদেরকে নিয়ে একটা হোটেল রুমে বন্ধ করে রাখলো, হ্যাঁ, যতক্ষণ না সেই টাইম আসছে। তো এটাকে বলা হয় হর্স ট্রেডিং। মনে করো যে একটা দল, তার 10 জন এমপির সাপোর্ট দরকার, সে কি করলো, XYZ থেকে জয়লাভ করা কোনো 10 জন এমপিকে কিনে নিয়ে চলে আসলো, হর্স ট্রেড করলো। এবং তাদের যে কিনে নিয়ে আসছে, তারা তাদের দলের বিরুদ্ধে কাজ করছে, তার জন্য কি তাদের মধ্যে যে বার্গেনিং গুলো হবে, নেগোসিয়েশন যেগুলো হবে, সেগুলো কি হার্ড হবে না মানে একেবারে ঢিলেঢালা, ওকে ঠিক আছে না দিলেও কোনো ব্যাপার নেই, এরকম হবে নাকি? মানে হার্ড বার্গেনিং হবে কি না? অ্যাকচুয়ালি টাফ বার্গেনিং হ্যাঁ হবে, হ্যাঁ যে আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, এটা না করলে করবো না। তার মানে যে কোনো বিজনেস ডিলস বা যে কোনো পলিটিক্যাল ডিলসের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করি। তো বাংলায় লিখতে চাইলে হর্স ট্রেড বা হর্স ট্রেডিং মানে কঠিন দর কষাকষি, এর বাংলা দাঁড়ায় কঠিন দর কষাকষি। তাহলে মনে করো যে কোনো একটা সরকার ক্ষমতায় এলো, সেই সরকারটা ক্ষমতায় আসার যে রেজাল্ট, এটাকে এভাবে লিখি আমি, দাঁড়াও, দেখো, the agreement was the result of political the result was the কি বললাম, the agreement was the result of political horse trading the agreement was the result of political horse trading, অর্থাৎ এই এগ্রিমেন্টটি একটা পলিটিক্যাল হর্স ট্রেডিং এরই রেজাল্ট। বা এখানে এগ্রিমেন্ট না লিখে লিখতে পারো the current government was the current, আচ্ছা ইজ দা লেখো, তাহলে ওয়াজ দেওয়ার দরকার নেই, ইজ দাও। the current government is the result of political horse trading, অর্থাৎ রাজনৈতিক কেনাবেচার ফলেই, দর কষাকষির ফলেই এই বর্তমান সরকারটি হয়েছে। the current government is the result of political horse trading. ওকে, এই মোটামুটি হর্স দিয়ে এই 8খানা ইডিয়মস দেখবা তোমরা ঘুরে ফিরে কোথাও না কোথাও পাবা। ওকে, এরপর তোমরা আরেকটা শব্দ নাও, সি। মে আই রাব অল দিস? বুঝবো? হয়েছে মুছে দি? হ্যাঁ হয়েছে। ওকে, এরপর যেটা লেখো সেটা হচ্ছে সি। দেখো, সি শব্দটা দিয়ে অনেকগুলো ইডিয়মস জিজ্ঞেস করা হয়, যেমন প্রথমটাই দেখো, অ্যাট সি, আছে না, অ্যাট সি। তো অ্যাট সি পাজলড। ইডিয়মসের মিনিংটা কি আমি বলি। এটা বিশেষ করে নাবিকদের সাথে ঘটতো একটা সময়। নাবিকেরা যখন এত উন্নত ধরনের জিপিএস সিস্টেম বা এই সমস্ত যখন ছিল না, শুধুমাত্র একটা ওই কি বলে যেন ভাই ওটাকে, আরে বলো না, কম্পাস। কম্পাস, স্যার কম্পাস। হ্যাঁ, শুধুমাত্র একটা কম্পাস নিয়ে নাবিকেরা যখন গভীর সমুদ্রে বেরিয়ে পড়তো, সেই যুগের কথা এটা। সেই সময়
তারা বুঝতে পারতো না যে কোন দিকে রয়েছে, কোন দিকে ভূমি আছে, কোন দিকে গভীর সমুদ্রে প্রবেশ করছি বা কোন দিকে আমাদের গন্তব্য, এটা বোঝার কোনো জায়গা ছিল না। সেই সময় থেকে এটা তৈরি হয়েছে অ্যাট সি, মিনস যে আমরা একটা কনফিউজড সিচুয়েশনে আছি, আমরা একটা আনসার্টেন সিচুয়েশনে আছি, আমরা জানি না যে নট নোয়িং হোয়াট টু ডু, কি করতে হবে এখন এটা। আর এই যে যে ফিজিক্যাল সিচুয়েশনটা, এটা আজকের দিনে এই ইডিয়মটাতে যেটা ইউজ হয় সেটা মেন্টাল সেন্সে ইউজ হয়, অর্থাৎ অ্যাট সি মিনস মেন্টালি কনফিউজড। আর ইউ গেটিং মাই পয়েন্ট? অ্যাট সি মিনস তুমি এখন মেন্টালি মানে কনফিউজড আছো, বুঝে উঠতে পারছো না যে অ্যাকচুয়ালি আমার এখন কি করা উচিত। তাহলে এটার মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো হচ্ছে তোমার আনসার্টেন, আনসার্টেন বা কনফিউজড, কনফিউজড, বা এটার মানে তোমরা করতে পারো যে আহ, মানে নট নোয়িং হোয়াট টু ডু, নট নোয়িং হোয়াট টু ডু, এই হচ্ছে এর মানে। একটা আনসার্টেন সিচুয়েশনের মধ্যে আছো, একটা কনফিউজড সিচুয়েশনের মধ্যে আছো, এখন জানো না কি করতে হবে, এরকম একটা সিচুয়েশন। তো বাংলাতে লিখলে লিখতে পারো বিভ্রান্ত বা দিশেহারা, বিভ্রান্ত বা দিশেহারা এমন একটা সিচুয়েশন, দ্যাট ইজ অ্যাট সি। তাহলে একটা এক্সাম্পল লেখো অ্যাট সি এর। আমি বললাম যে মনে করো যে তুমি একটা চাকরি পেলে, ঠিক আছে, আজকের দিনে একটা চাকরি পেলে। এখন চাকরি পেয়েছো, প্রথম দিন তুমি অফিসে গেছো। এখন এই প্রথম দিন অফিসে গিয়ে তুমি বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি আমি কি করব, আমার কাজটা কি, বসবো কোথায়, হ্যাঁ, বা কাজটা কি করতে হবে, কার কাজ থেকে আমাকে কাজটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। সো এই যে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তুমি ফিল করছো যে আমি বিভ্রান্ত হয়ে পড়েছি, দিশাহারা হয়ে পড়েছি। এই জায়গা থেকে একটা এক্সাম্পল লেখো যে আই ফেল্ট কমপ্লিটলি, I felt completely at sea during my first day at the new job. ওকে, এই সিচুয়েশনটা আমার সঙ্গেই ঘটেছে। এক সময় আমি ওই হেলথ ডিপার্টমেন্টে একটা কাজ করতাম। সো ওটার যখন আমার ডে ওয়ান, ডিউটির প্রথম দিন ছিল, সো অফিসে গিয়ে দেখি যে আমার বসার জায়গাটা নির্দিষ্ট নেই, আমি কি কাজ করব সেটাও নির্দিষ্ট নেই, যারা অফিসে কলিগ যারা ছিল তারাও হেল্পফুল নয়, তারাও কথাই বলতে চাইছে না কি দিয়ে কি করবে না করবে। পরবর্তীকালে সেটেলড হয়, যদিও সেই কাজটা আমি এখন আর করি না। সো ওই পরিস্থিতি থেকে এক্সাম্পলটা লিখলাম যে আই ফেল্ট কমপ্লিটলি অ্যাট সি ডিউরিং মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ জব বা অ্যাট মাই নিউ অফিস। ওকে, তার মানে পুরোপুরি বিভ্রান্ত বা দিশেহারা অবস্থা অ্যাট সি, বা বিপদে থাকাও হয়, অ্যাট সি মিনস বিপদে থাকা। এর সাথে দেখো আরেকটা ইডিয়মস আছে, আ সি চেঞ্জ, আ সি চেঞ্জ। এই যে থিওরিটা পড়ছো, এরপর যখন এমসিকিউজ প্র্যাকটিস করব তখন দেখবা ভাল লাগবে উত্তর করতে। আ সি চেঞ্জ, আ সি চেঞ্জ, এই যে যে ইডিয়মটা না, এই ইডিয়মটা এসছে বিখ্যাত নাটক আছে উইলিয়াম শেক্সপিয়ারের, দ্য টেম্পেস্ট। পড়েছো কেউ দ্য টেম্পেস্ট? এই টেম্পেস্ট নাটকে গোটা পৃথিবীটাই যেন পরিবর্তন হয়ে গেছে বলে মনে হয় না নায়কের কাছে? নায়ক বলো, যাই বলো তুমি। সো টেম্পেস্ট মানে কি জানো? টেম্পেস্ট মানে ঝড়। তো শেক্সপিয়ারের সেই নাটকে যে সমুদ্রের একটা ঝড় ওঠে, আর সেই ঝড়টা যখন মিটে যায় তখন দেখা যায় নৌকাটা ভেঙে গেছে, কোথায় ছিল সেখানে কোনো ঠিক ঠিকানা নেই, এখন নতুন একটা জায়গায় উপস্থিত হয়েছে, পাশে একটা উপকূল দেখা যাচ্ছে, কোনো কিছু চিনতে পারছি না। তার মানে আ সি চেঞ্জ মিনস দ্য চেঞ্জ কজড বাই দ্য সি অর দ্য স্টর্ম, সি স্টর্ম। ওকে, তাহলে আ সি চেঞ্জ মানে কি? একটা কমপ্লিট চেঞ্জ, একটা প্রোফাউন্ড ট্রান্সফরমেশন। তাহলে আ সি চেঞ্জ মানে কি? সমুদ্রের ঝড়, টেম্পেস্ট নাটক থেকে এটার উৎপত্তি হয়েছে বললাম। তাহলে আ সি চেঞ্জ মিনস গোটাটাই যেন পরিবর্তন হয়ে গেছে। তাহলে এটাকে লিখতে পারো তোমরা যে আ কমপ্লিট,
কমপ্লিট চেঞ্জ বা a profound ট্রান্সফরমেশন, হ্যাঁ, মানে বিশাল একটা পরিবর্তন হয়ে গেছে, আগে যা ছিল পুরোপুরি চেঞ্জ। ওকে, মানে বাংলায় বলতে গেলে দেখো আমূল পরিবর্তন, আমূল পরিবর্তন, সি চেঞ্জ, আমূল পরিবর্তন। তাহলে একটা এক্সাম্পল লেখো। মনে করো যে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষের ভোটের আগের মুহূর্ত, তো ধরো যখন মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসেন, সেই সময়ের একজন লোকের ইন্টারভিউ তুমি করেছো, এবং আজকে 2026-এর ভোটে দাঁড়িয়ে তুমি সেই ব্যক্তির ইন্টারভিউ করছো। 2011-তে যে ব্যক্তির ইন্টারভিউ করেছিলে, আজকে আবার সেই ব্যক্তির ইন্টারভিউ করছো। এই ব্যক্তির মত, মানে যে চিন্তা ভাবনার মধ্যে যে পরিবর্তনটা হবে, সেটা কি আসি চেঞ্জ হবে কিনা হবে না? হবে। ওই জায়গা থেকে একটা এক্সাম্পল লিখছি যে there has been a sea change, there has been a sea change in public opinion, there is a sea change in public opinion, মানে আজকের দিনে দাঁড়িয়ে পাবলিক অপিনিয়নে বিরাট একটা পরিবর্তন এসছে। এই জায়গা থেকে ভাই একটা কথা জিজ্ঞেস করেছিল শুরুতে, ওই জায়গাটা আমি তোমাদের একটু বলি। যখন ইংরেজিতে ভোকাবুলারি পড়ছো, সেটা যে কোনো ভোকাবুলারি হতে পারে, সিনোনিমস হতে পারে, অ্যান্টোনিমস হতে পারে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হতে পারে, ইডিয়মস এন্ড ফ্রেজেস হতে পারে। যখনই কোনো ভোক্যাবস পড়ছো, সেই ভোক্যাবের সাথে না রিলেটেড একটা এক্সাম্পল যেন মাথায় আসে। এই যে যখন আমি তোমাদেরকে এক্সাম্পলগুলো পড়াচ্ছি, দেখো প্রত্যেকটাতে আমি কিছু না কিছু এক্সাম্পল লিখছি, আর এই এক্সাম্পলগুলো কিন্তু আমার অলরেডি শব্দটার জন্য মাথায় চলে আসছে যে হ্যাঁ, এই ব্যাপারটাকে এখানে লেখা যায়। এইটা যখন নিজেরা ফিল করতে পারবে, তখন মনে করবে যে হ্যাঁ, আমার লার্নিংটা হচ্ছে। এবং বিশেষ করে বিসিএস এর স্টুডেন্টদের জন্য এটা থাকা আরো গুরুত্বপূর্ণ। কেন কি, তোমাদের কিন্তু রিটেন টেস্ট দিতে হবে 200 মার্কের, সেটা বাংলায় হোক বা ইংরেজিতে হোক। অর্থাৎ আমি বলতে চাইছি বাক্য রচনা করতে হবে, বা বাক্য রচনা করাটা কিন্তু আসা উচিত প্রত্যেকের মধ্যে। সবাই একবার পড়ার সময় এটা চেষ্টা করবে যে হ্যাঁ, এই শব্দটা আমি পেলাম, এই শব্দটা দেখি তো আমি কোনো বাক্য তৈরি করতে পারি কিনা। যখনই এই প্রয়াসটা করবে, তখন দেখবে যে হ্যাঁ, তোমার মধ্যে না রাইটিং অ্যাবিলিটিও কিন্তু ইনক্রিজ হচ্ছে। তার মেন নাম্বার ওকে, তাহলে এখানে চলে স্যার আসো। ওই জন্যই বলছিলাম সিঙ্গেল ওয়ার্ডের থেকে স্যার পুরো সেন্টেন্সটা মনে রাখা ইজি হয়। হ্যাঁ, এটা এই যে বললাম, এই অ্যাক্টিভিটিটা এখন তুমি আমার উপর দিয়েছিলে, আমি এখন তোমার উপর দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ, ওকে, চলো ঠিক আছে, চলো। সি চেঞ্জ হলো, আর কি আছে? আরেকটা আছে দেখবা, বলে বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি, এইরকম একটা ইডিয়ম আছে দেখবা, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। একদিকে ডেভিল আর একদিকে ডিপ সি, এর মানে কি দাঁড়ালো? এইখানে তুমি, উভয় সংকট। এইখানে আছে ডেভিল আর এইখানে জলে আছে কুমির deep sea। বাঙায় এই ডাঙায় বাঘের মধ্যে একটু হ্যাঁ, মানে বায়ে গেলে এক দৈত্য দানব, ডাইনে গেলে আবার গভীর সমুদ্র, যাব কোথায় ভাই? মানে উভয় সংকটে পড়া, দুদিকেই বিপদ। তাহলে বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি মিন্স দুদিকেই বিপদ বা উভয় সংকট, এর মানে হলো এই। ক্লিয়ার? বেশ, তার মানে তোমার কাছে দুটো অপশন আছে, and both the options are risky। আচ্ছা, এটার জন্য এক্সাম্পল লেখো যে মনে করো যে তোমার অফিসে এমন একটা সিচুয়েশন হয়েছে, সেইখানে দাঁড়িয়ে হয় তোমাকে সত্যি কথাটা বলে দিতে হবে, আর নাহলে তোমার চাকরিটা হারাতে হবে, এরকম একটা সিচুয়েশন খাড়া হয়েছে। সেই সময় দাঁড়িয়ে এবং সত্যি কথাটা বলতেও পারছো না, কারণ সত্যি কথা বললে আবার দেখা গেল যে বন্ধুর চাকরিটা চলে যাবে। এখন বন্ধুর চাকরিটা চলে যাক, এটাও তুমি চাইছো না, আবার সত্যি না বলার কারণে তোমার জবটা চলে যাক, এটাও তুমি চাচ্ছ না।
এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা কি বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি? ইয়েস অর নো? তার জন্য এরকম একটা এক্সাম্পল লেখো যে I was between the devil and the deep sea. I was between the devil and deep sea to tell the truth or lose my job. ওকে, আমি এমন একটা ডিলেমাতে ছিলাম, আমি এমন একটা সিচুয়েশনে ছিলাম যেখানে দাঁড়িয়ে হয় আমাকে চাকরিটা সত্যিটা বলতে হবে, নাহলে চাকরিটা হারাতে হবে। I was between the devil and the deep sea to tell the truth or lost my job. হলো। আর একটা আছে শব্দ, আচ্ছা এই পর্যন্ত নোট হয়েছে সবার আশা করছি? হ্যাঁ স্যার। বেশ, 4 নম্বর হবে তাই না? 4 নম্বরের মধ্যে লেখো আ ড্রপ এ একটি কথা, ড্রপ একটা কথা, দুটো একসাথে হয়ে গেছে মনে হচ্ছে। আ ড্রপ বা আই স্পিড, SPIT, আই স্পিড ইন দ্য ওশান, ইন দ্য ওশান, মানে এটা সি বা ওশানকে একটু মিলিয়ে লেখো, এটাও আসে। আ ড্রপ ইন দ্য সি বা আ স্পিড ইন দ্য সি। ওকে, মানে সমুদ্র মানে বুঝতে পারছো, ওশান মানে মহাসাগর, সেইখানে এক বিন্দু জল তুমি যদি ফেলো বা একটুখানি থু করে যদি ফেলো, তাহলে তাতে কোনো কিছু পরিবর্তন হবে ওই না। সমুদ্রে? ইনসিগনিফিক্যান্ট। তার মানে একেবারেই কম বা নগণ্য পরিমাণ, এর মানে কি তাই দাঁড়ালো কিনা? নগণ্য পরিমাণ। হ্যাঁ, একবার এটিমোলজিটা ভাবো যে a single drop or a single speed makes no noticeable differences in the ocean. So this idiom means too little to matter. ওকে, তাহলে মানে কি দাঁড়ালো? নেগলিজিবল। too little to matter, অর্থাৎ এমনই, এতই কম স্যার যে ইনসিগনিফিক্যান্ট। এদের কোনো ম্যাটার, একদম ইনসিগনিফিক্যান্ট, একদম ইনসিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট। ওকে, বা এটাকে বলতে পারো যে ভেরি স্মল অ্যামাউন্ট, ভেরি স্মল অ্যামাউন্ট। ওকে, এটা মানে। তাহলে একটা এক্সাম্পল লেখো। মনে করো যে তোমার একটা অনুষ্ঠান করবে তোমরা, হ্যাঁ, কালী পুজোর সরস্বতী পুজো কালকে, আগামীকাল সরস্বতী পুজো। তা সরস্বতী পুজোতে তোমরা ভেবেছো এবার আমাদের পুজোটাও হবে, সাথে সাথে চলো একটা দিনে একটা অর্কেস্ট্রার আয়োজন আমরা করি। তো অর্কেস্ট্রা যখন আসবে, তাদের ব্যান্ড ট্যান্ড নিয়ে আসবে, কয়েকজন শিল্পী টিল্পী আসবে, মোটামুটি ধরে নাও যে 1 লাখ টাকা মতন একটা খরচ আছে। কিন্তু তোমরা তোমাদের ক্লাবের ফান্ড হাতিয়ে দেখলে ক্লাবের ফান্ডে 20,000 টাকা আছে মাত্র। হ্যাঁ, তো এইবার বলো তো দেখি, এই তোমার অনুষ্ঠানটার জন্য লাগবে 1 লক্ষ টাকা, তোমার ক্লাব ফান্ডে আছে 20,000 টাকা। এই মুহূর্তে যখন তুমি গ্রামের ধনাঢ্য ব্যক্তি একজন ছিল, তার কাছে গিয়ে বললে দাদা আমাদের একটা অর্কেস্ট্রা করছি, 1 লাখ টাকা দরকার, সো 20,000 টাকা আমাদের ফান্ডে আছে, আর সে মনে করো তোমাদের চাঁদা দিল 100 টাকা, এই জিনিসটাকে কি বলা হবে না যে আ ড্রপ ইন দ্য ওশান বা আ স্পিড ইন দ্য ওশান? হ্যাঁ, বলবে কি না এটা? তাই হ্যাঁ, তাকে গালাগালিও দেবে হয়তো কেউ। তো এই জায়গা থেকে এক্সাম্পল লিখছি যে রামবাবু's donation was a drop in the ocean, okay, compared to the total budget বা cost of our program, our Saraswati Puja program.
আচ্ছা, প্রোগ্রাম বানানটাকে খেয়াল করো, PROGRAMME, এটা অ্যাকচুয়াল স্পেলিং কিন্তু বর্তমানে প্রোগ্রাম বানানটাকে PROGRAME লেখা হচ্ছে। তোমরা এটা লিখবে না, তোমরা ওপরেরটাতেই লিখবে, ঠিক আছে? যখনই রাইটিংস এর কিছু লেখা আসবে বা এই কথাটা লিখতে হবে, সেখানে কিন্তু PROGRAMME এটাই লিখবে। এবারের ক্লাসিপেই মনে হয় কোন একটা জায়গায় এই বানানটা লেখা ছিল, তাই না? আমি কি ঠিক বলছি? আমি কোশ্চেন পেপারে দেখলাম মনে হলো, নাহলে মিসলেনিয়াসে দেখেছি হয়তো, কোনো না কোনো জায়গায় দেখেছি যে পিএসসির কোন একটা পরীক্ষাতে এই শব্দটাকে ব্যবহার করেছে, PROGRAME, প্রোগ্রাম। সো ওপরেটা লিখবে PROGRAMME, প্রোগ্রাম। ওকে, বেশ। তাহলে স্যার আমি রামবাবু, একদিন গুগলে সার্চ করেছিলাম, ওটা ওই ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ আর ইউএস ল্যাঙ্গুয়েজের কোনো ব্যাপার আছে কিছু? হ্যাঁ, নো নো, ওল্ড ইউজ অ্যান্ড মডার্ন ইউজ, ঠিক আছে? আচ্ছা, হুম। প্রোগ্রাম ওপরেরটা লিখবে, নিচেরটা লিখবে না। আমাদের মানে ট্র্যাডিশনাল রাইটিংসে ওপরেরটাকেই লিখবে। তাহলে রামবাবু's donation was a drop in the ocean compared to the total cost of our সরস্বতী পূজা প্রোগ্রাম। ওকে, ভেরি গুড। তার মানে কি দাঁড়ালো? হয়ে গেল। চলো 5 নম্বর। 5 নম্বরটার মধ্যে লেখো, দেখো এটারই অপোজিট একটা টার্ম ইউজ করো, an ocean of something, an ocean of something। এই যে a drop in the ocean, এটার মানে যা, an ocean of something ঠিক তার অপোজিট মিনিং, an ocean of something। an ocean of something মানে কি? অগাধ পরিমাণ, ঠিক আছে? অগাধ পরিমাণ, এটার মানে অগাধ পরিমাণ মানে প্রচুর পরিমাণ। an ocean of something, বলে না আমার কাছে এক সমুদ্র আছে, এক সমুদ্র ভালোবাসা তোমায় দিলাম, তার মানে অগাধ ভালোবাসা তোমায় দিলাম। an ocean of something অর্থাৎ a very large quantity of something, এর মানে কি? a very large quantity of something, a large quantity of something। ওকে, বুঝতেই পারছো যে ওশান মানে কি? ওশান মানে হচ্ছে লিমিটলেস, ইমেন্স, গভীর, লিমিটলেস একটা ব্যাপার। আর যার জন্য এটা মেটাফরিক্যালি ইউজ করা যেতে পারে যে প্রচুর, অ্যাবান্ডান্সের সাথে, তাই না? অগাধ পরিমাণ। আচ্ছা, এই পৃথিবীতে যত মা আছেন, হ্যাঁ, এই পৃথিবীতে যত মা আছেন, সেই মায়েদের ধৈর্য কখনো শেষ হয়েছে? মানে মায়েদের যে ধৈর্য, এটার সাথে কি অন্য কারো ধৈর্যকে কম্পেয়ার করা যায়? একজন মায়ের যে ধৈর্য আছে, বাবাদের। হ্যাঁ, একদমই, একজন মায়ের মানে বাবার থেকেও মায়েদের ধৈর্যটা অনেক বেশি। আগেকার যুগের মায়েদের সাথে এখনকার যুগের বাবাদের ধৈর্য কম্পেয়ার করা যায়। আচ্ছা, ওকে, সো আর কি খুব বলবে পার্সোনাল দীপাঞ্জন দা? এক্সপিরিয়েন্স রয়েছে মনে হচ্ছে। ওকে, ঠিক, হ্যাঁ, দীপাঞ্জন তো বাবা হয়েছে, এই জন্যই বলছে হয়তো যে মানে হ্যাঁ, ওর ওই জন্যই বললাম স্যার, খুব হ্যাঁ, হ্যাঁ, পার্সোনাল স্যার নিজে এক্সপিরিয়েন্স ক্রেডিট হচ্ছে। নেওয়ার ঠিক, চেষ্টা করছে। ঠিক, না সত্যি কথা, কারণ দীপাঞ্জন স্কুল থেকে ফিরে হয়তো বাচ্চাটাকেই সামলাতে হয়, তাই তো নাকি? হ্যাঁ দাদা, পড়ার টাইম পাচ্ছি না বলছিলাম। ওই সেটাই আর কি। ওকে, নো ইস্যু। তার মানে তাহলে আর কি দাঁড়ালো, বৌদিকে WBCS অফিসার বানাও। হ্যাঁ ওইটাই আর কি, মানে তাহলে তোমার বাবা হোক বা মা হোক, যাই হোক, ধৈর্যটা বাবা মারই বেশি থাকে। আচ্ছা, এই জায়গায় আমি সামান্য একটু কথা বলি। আমার নজরে এই সমাজে যদি আরো ধৈর্যবান কোনো গ্রুপ থাকে, দ্যাট ইজ ডক্টর। ওকে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে পৃথিবীর সকল ডাক্তারবাবুদেরকে আমাদের একটা গ্র্যাটিটিউড শো করছি, কারণ ডাক্তারদের ধৈর্যও দেখেছি, বিশেষ করে সরকারি হসপিটালগুলোতে। আমরা অনেকেই খারাপ বলি, কিন্তু যাদের টাকা পয়সা আছে তাদের কাছে সরকারি হসপিটালটা খুবই খারাপ, কিন্তু যারা একেবারে গরিব মানুষ, তাদের কাছে কিন্তু সরকারি হসপিটালগুলোই তাদের বাঁচার একটা আশা। আর যেহেতু আমার হসপিটালের পাশেই বাড়ি, সেজন্য এই অভিজ্ঞতাটা আমার হয়। এমন এমন পেশেন্ট আসেন, তারা একেবারেই গরিব, কিছুই নেই তাদের করবার মতো,
বারবার করে একই জিনিস বলা বোঝানো, সো আমার মনে হয়েছে ডাক্তারদের ধৈর্যটা অনেক বেশি। অন্য কোনো প্রফেশনালস এই কাজটা হয়তো সেভাবে হ্যান্ডেল করতে পারবে না যেমনটা একটা ডাক্তারবাবু করে। ওকে, লিভ ইট। চলো একটা এক্সাম্পল লেখো যে এভরি মাদার, অর যদি কেউ ফাদার লিখতে চাও লিখতে পারো ফাদার হ্যাজ অ্যান ওশান অফ পেশেন্স। তাহলে এই ইডিয়মটা না অ্যান ওশান অফ সামথিং এর জায়গায় কিছু না কিছু একটা দেবে। পেশেন্স দিতে পারে বা ওয়েলথ দিতে পারে। যদি বলি অ্যান ওশান অফ ওয়েলথ এর মানে প্রচুর সম্পদ, প্রচুর সম্পদ। অ্যান ওশান অফ নলেজ মানে প্রচুর জ্ঞান, প্রচুর, এটা অর্থে। তার মানে এটাকে বলতে পারো প্রচুর। অ্যান ওশান অফ সামথিং মিনস প্রচুর। ঠিক আছে, চলো নেক্সট ইডিয়মের সাথে লাগাও সি বলে যে হেডিং লাগিয়েছিলাম, সি বা ওশানকে একসাথে তোমরা একটু অবলিক দিয়ে লিখে রেখো। 6 নম্বর একটা ইডিয়ম বলি, বয়েল দ্য ওশান। বয়েল দ্য ওশান, বলো দেখি সমুদ্রকে যদি তুমি চাও যে তুমি ফুটিয়ে ফেলবে, বয়েল করে ফেলবে, ইজ ইট পসিবল? না। সমুদ্রকে ফুটিয়ে ফেলবে এটা কোনোদিন পসিবল নয়। তাই বয়েল দ্য ওশান মানে হচ্ছে ইম্পসিবল বা আননেসেসারিলি হিউজ, মানে ইউ আর ট্রাইং টু ডু সামথিং ইম্পসিবল, হ্যাঁ, অর আননেসেসারিলি হিউজ অ্যামাউন্ট অফ সামথিং। ঠিক আছে, মানে যেটা হিউম্যানই পসিবলই নয়, যে একটা এন্টায়ার ওশানকে বয়েল করা, এটা কোনোদিন সম্ভব না। সূর্য সে নিজেই পারেনি গোটা সমুদ্রকে মানে বয়েল করতে, কারণ সমুদ্রেতে আমরা জানি একটা জায়গায় যদি তার কোল্ড কারেন্ট বয়, অন্যদিকে তার মানে হট কারেন্টও বইতে থাকে, তাই না? তার মানে বয়েল দ্য ওশান মিনস একেবারেই ইম্পসিবল অফ সামথিং, মানে বলতে পারো যে অসম্ভব কাজ করতে যাওয়া। তাহলে বয়েল দ্য ওশান মানে কি? বয়েল দ্য ওশান মানে অসম্ভব কাজ করা, অসম্ভব কাজ করতে চাওয়া। ঠিক আছে, ইম্পসিবল সামথিং, টু অ্যাটেম্প সামথিং ইম্পসিবল। আরে বাবা কোথায় গেল? টু অ্যাটেম্পট সামথিং ইম্পসিবল, কোনো ইম্পসিবল কোনো কিছু করতে যাওয়া বা অসম্ভব কিছু করা, দিস ইজ বয়েল দ্য ওশান। ওকে, ধরো বাচ্চাদের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে, দেখবা ওদের কোনো খেলনা যখন ভেঙে যায় তখন ও নিজে সারানোর চেষ্টা করে, আর যখন নিজে সারাতে পারে না তখন দেখবা মামার কাছে, বাবার কাছে, কাকার কাছে, মায়ের কাছে, মাসির কাছে, মামার কাছে গিয়ে বায়না ধরে, তাই না? এটা সেরে দাও, এটা সেরে দাও, এটা সেরে দাও। কিন্তু ও জানে না যে এই জিনিসটা ও যেটা খারাপ করে ফেলেছে সেটা ইনস্ট্যান্ট বলার সাথে সাথেই সেরে দিলাম, এটা হয় না। ওই জায়গা থেকে একটা এক্সাম্পল লেখো যে আহ, আহ, লেখো ট্রাইং, TRYING, trying to fix everything। তখন তুমি তোমার ভাগ্নেকে বা ছেলেকে বলছো যে trying to fix everything at once is like boiling the ocean, boiling the ocean। ওকে, তাহলে to trying to fix something at once, কোনো কিছু সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলা, is like boiling the ocean। বা এটাকে এভাবে ভাবতে পারো যে একটা রিলেশন ব্রেকআপ হয়েছে, ইমিডিয়েট আফটার ব্রেকআপ কেউ যদি সেটাকে আবার প্যাচ আপ করতে চায় তো সেটা একেবারেই সম্ভব নয়, কয়েকটা দিন যাবে, একে অপরকে মিস করবে, তবে না। সো ট্রাইং টু ফিক্স সামথিং অ্যাট ওয়ান্স ইজ লাইক বয়লিং দ্য ওশান, মিনস ইম্পসিবল টাস্ক। ওকে, গেল ওশান বা সি হয়ে গেল। এবার দেখবা ম্যান দিয়ে বেশ কিছু ইডিয়মস আমাদের জিজ্ঞেস করে, যেমন ম্যান অফ ওয়ার্ডস, ম্যান অফ লেটার্স, ম্যান অফ ওয়ার্ডস, ম্যান অফ ফিউ ওয়ার্ডস, ম্যান অফ স্ট্র, এই সমস্ত ইডিয়মস গুলো আছে। এবার ম্যান দিয়ে দেখবো। সো এই পর্যন্ত হয়েছে, মুছে দিই। আচ্ছা একটা কথা বলো, আর ইউ ফিলিং বোর্ড অর ইন্টারেস্টিং?
ভাল লাগছে এই ক্লাসে? স্যার এরকম করেই ভালো লাগছে। যখন এমনি, এমনি পড়ছি এগুলো মুখস্থই থাকে না। হ্যাঁ, এগুলো দেখবা এরপর থেকে আর জীবনে কোনোদিন ভুল হবে না এই ইডিয়মস গুলো। এবার তোমরা খাতা মোডে হেডিং লাগাও ম্যান, ম্যান রিলেটেড, ম্যান রিলেটেড, এগুলো সব রিলেটেডই ইডিয়মস। ম্যান রিলেটেড ইডিয়মস এবার আমরা দেখব। প্রথমেই লেখো ম্যান অফ ফিউ ওয়ার্ডস, আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। এটা বাংলাতেও আমরা খুব ভালো বলি, এটা ম্যান অফ ফিউ ওয়ার্ডস, অল্প কথার লোক, তাই না? স্বল্পভাষী। হ্যাঁ, ম্যান অফ ফিউ ওয়ার্ডস মানে অল্প কথার লোক, বা বলতে পারো স্বল্পভাষী ব্যক্তি, শয় ব লয় প, স্বল্পভাষী ব্যক্তি, স্বল্পভাষী ব্যক্তি যে খুব কম কথা বলে, ওকে, এবং যে কথাটা বলে সেটা গুরুত্বপূর্ণ কথা বলে, ভুলভাল বকে না, ওকে, মানে এ পারসন হু স্পিক্স ভেরি লিটল বাট ইম্পর্টেন্ট, মানে এ পারসন হু স্পিক্স very little but important, তার জন্য আমি বলবো a man of few words, স্বল্পভাষী ব্যক্তি। আচ্ছা, স্বল্পভাষী ব্যক্তির জন্য আমরা আগের দিন বোধহয় পড়েছিলাম রেটিসেন্ট, পড়েছিলাম রেটিসেন্ট, ওই যে তোমার লকেটিভ এর মধ্যে অপোজিট ওয়ার্ডের মধ্যে আচ্ছা ইংলিশের মধ্যে পড়েছিলাম। হ্যাঁ স্যার, একটা এসি টার্নও তো হবে। হ্যাঁ, রেটিসেন্ট, ওকে, সো এরকম একজন ব্যক্তি, স্বল্পভাষী ব্যক্তি যে খুব কম কথা বলে, ওকে। জ্ঞানী মানুষেরা বেশি কথা বলে না কম কথা বলে? কম। কম কথা বলে। সো একটা এক্সাম্পল লেখো যে লেখো আওয়ার প্রিন্সিপাল মানে আমাদের যিনি প্রিন্সিপাল আছেন তিনি, মানে আমাদের অধ্যক্ষ মহাশয়, ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, যিনি খুব কম কথা বলেন কিন্তু ইম্পর্টেন্ট কথা বলেন, ওকে। এই গেল। আর এর সাথে আর একটা ঠিক এর অপোজিট ওয়ার্ড বলতে পারো, অপোজিট সেন্সে ব্যবহার করি আমরা ম্যান অফ ওয়ার্ডস, আ ম্যান অফ ওয়ার্ডস এর মানে বাতুনি শখসিয়ত, হিন্দিতে কি বলে? বাতুনি শখসিয়ত, মানে যার কথাই সার, কাজে কিছু নাই। হ্যাঁ, মানে কথাই সার, কাজে কিছু নেই, বাংলাতে লিখবা কথাই সার, কাজে কিছু নাই, কাজে কিছু নাই। হ্যাঁ, মানে মুখেই বাগ মেরে দেওয়া। একদমই মানে such a person who talks a lot but does very little, a person who talks a lot but does very little, কথা বেশি কাজ কম, সেই সমস্ত ব্যক্তিদের জন্য বলা হয় a man of words, ওকে। আর এই সমস্ত লোকেরা যা কথা বলে সেগুলো ম্যাক্সিমামই ভুলভাল কথা বলে, তাই না? আরে আমি ওখানে গিয়েছিলাম, দাদা ওখানে গিয়েই করেছিলাম, সেই করেছিলাম, হ্যান ত্যান হাবি যাবি অনেক কিছু, এটা আমি এভাবে করতে পারি, ওভাবে করতে পারি। তার মানে নো ওয়ার্ডস এমন এক ব্যক্তি যাকে মানুষ বিশ্বাস করে না, সেই সেন্স থেকে এক্সাম্পল লিখছি যে ডোন্ট ট্রাস্ট হিম, হোয়াই? বিকজ হি ইজ অনলি আ ম্যান অফ ওয়ার্ডস, সে শুধুমাত্র কথাই সার, কাজে কিছু নাই, তাই তাকে বিশ্বাস করো না, ওকে। দাদা, হ্যাঁ বলো। আমি এতদিন ম্যান অফ ওয়ার্ডস মানে ভাবতাম বা জানতাম বা শুনেছিলাম কিনা জানি না, ওই যার কথার দাম আছে বা যে কথা হ্যাঁ রাখতে স্যার, জানে আমিও এরকম। এটাই জানতাম যে যার কথার আর কি, যে কথার আর কি মূল্য দেয় আর কি, নো নো এরকম। নো, আ ম্যান অফ ওয়ার্ডস মিন্স যে এমন ব্যক্তি, কথার মানুষ, যার কাজের কোনো মূল্য নাই, ঠিক আছে? আ ম্যান আচ্ছা, অফ ওয়ার্ডস, ওটা ম্যান অফ হিজ ওয়ার্ডস ছিল হবে হয়তো। আ ম্যান অফ ওয়ার্ডস, আর ম্যান অফ ফিউ ওয়ার্ডস বললাম। আচ্ছা, আচ্ছা, ম্যান অফ ওয়ার্ডস এর কিন্তু অ্যানাদার মিনিং আছে, তোমরা যেটা বলেছো সেটা কিন্তু ঠিক, জানো?
ম্যান অফ ওয়ার্ডস, এটাকে কিভাবে ব্যবহার করবো দাঁড়াও তো। ম্যান অফ ওয়ার্ডস, এটাকে আচ্ছা, ম্যান অফ ওয়ার্ডস এর যদি মিনিং দেখো, এর কিন্তু মিনিংটা এটাও হয়। হ্যাঁ, আমরা কি একটু ভুল করলাম? 1 মিনিট দাঁড়াও, লেট মি চেক। এ ম্যান অফ ওয়ার্ডস, আই থিঙ্ক আমরা একটু ভুল করেছি। এটাই হওয়া উচিত। আ ম্যান অফ ওয়ার্ড মিনস সামওয়ান রিলায়েবল, যার কথার দাম আছে, তাই তো? এটাই হ্যাঁ হবে। 1 মিনিট দাঁড়াও। এ পার্সন হু টক্স আ লট বাট ডাজ ভেরি লিটল, কিন্তু এটাও তো আছে রে ভাই। স্যার ওটা ম্যান অফ হিজ ওয়ার্ডস আছে হয়তো। স্যার একটা হয়তো এ ম্যান অফ ওয়ার্ডস আর একটা হয়তো এ ম্যান অফ হিজ ওয়ার্ডস হয়তো। এক কাজ করো, এটাকে না একটু স্টার চিহ্ন দিয়ে রাখো। হ্যাঁ, এটা আমি নেক্সট ক্লাসে এটাকে ক্ল্যারিফাই করতে পারবো, ঠিক আছে? এটাকে একবার স্টার চিহ্ন দিয়ে রাখো, এ ম্যান অফ ওয়ার্ডস। এটাকে পজিটিভ দিলাম সেন্সেও দাদা। কিন্তু ইউজ করা হয়। এটাকে পজিটিভ সেন্সে ইউজ করা হয়, কিন্তু এটা পজিটিভ সেন্সে ইউজ করা হলে এই মিনিংটা তো যায় না, তাই না? এটাও জেনে রাখো তাহলে এখনই, যে এ ম্যান অফ ওয়ার্ডস এর আরেকটা মানে আমরা করতে পারি, আ ম্যান অফ ওয়ার্ডস এর মানে হচ্ছে, বা এ ম্যান অফ হিজ ওয়ার্ডস বা সামথিং, এই ধরনের সেন্সে আমরা এটাকে বলতে পারি যে সেই ব্যক্তি যে, আহ, ঠিকই বলেছো, এ ম্যান অফ ওয়ার্ডস নয়, এ ম্যান অফ হিজ ওয়ার্ডস হবে, জানো তো? এইটার মানে তোমরা যেটা বলছো এটা হতে পারে, কিন্তু এটার মানে কিন্তু এটাই। শোনো, এ ম্যান অফ ওয়ার্ডস মানে আ পার্সন হু টক্স আ লট বাট ডাজ ভেরি লিটল, এই কথাটা একেবারে সত্যি কথা। যেটা বলছো যে বিশ্বাসযোগ্য লোক বা যার কথার দাম আছে, তাদের জন্য তোমরা যেটা পাবা সেটা হচ্ছে এ ম্যান অফ হিজ ওয়ার্ডস, এটা পাবা, ঠিক আছে? তাহলে এটাও সাথে সাথে লিখে রাখো 3 নাম্বার দিয়ে, যে এ ম্যান অফ হিজ ওয়ার্ডস মিনস এমন ব্যক্তি যে প্রমিস রাখতে জানে, হ্যাঁ, বা যে রিলায়েবল হয়। হ্যাঁ, অর্থাৎ এটার মানে লিখে রাখো রিলায়েবল, বা হু হু কিপস হিজ প্রমিস, হু কিপস হিজ প্রমিস, এটা এই যে হিজটাকে রাখতে হবে, না হলে মানে চেঞ্জ হবে। তাহলে এ ম্যান অফ ওয়ার্ডস মানে কি? এ ম্যান অফ ওয়ার্ডস মানে এ পার্সন হু টক্স আ লট বাট ডাজ ভেরি লিটল, মানে কথা ইশার কাজে কিছু নেই, এটা। কিন্তু যদি এমন হয় এ ম্যান অফ হিজ ওয়ার্ডস, হিজ কথাটি যুক্ত থাকে, যে সে তার কথায় পাকা, এটার বাংলা মানে কি? সে তার কথায় পাকা, অর্থাৎ সে তার কথা থেকে কখনো নড়চড় করে না, মানে someone who is very much reliable to everyone and who can keep his promise. ওকে, এইটুকুনি পরিবর্তন হলো কিন্তু। তাহলে একটা শব্দের জন্য আমাদের মানে কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, চল নেক্সট দেখি তাহলে। মে আই রাব ইট? দাদা এটার এক্সাম্পলও দিয়ে দাও তার আচ্ছা, সাথে। এটা, হ্যাঁ, এটা ভেরি গুড। এটাকে এক্সাম্পল লিখো। লিখো যে লিখো যে মাই ফাদার is a man of words. My father is a man of words, so you can trust him. So you can trust him. You can trust him whom? You can trust whom? Who is reliable or who can keep his promise? So my father is a man of words, so you can trust him. Okay. খুব ভালো হলো। আমি লিটল বিট কনফিউজ হয়ে গেছি। এ ম্যান অফ হিজ ওয়ার্ডস, এটার মানে হচ্ছে কথায় পাকা, জুবান, যার পাকা জুবান, যে একবার মানে প্রমিস করে তো আর
ইয়ে হয় না সেটা। আর যদি বলা হয় ম্যান অফ ওয়ার্ডস, মনে রাখবা যে বাতুনি ব্যক্তি, যে শুধুমাত্র কথাই সার, কাজে কিছু নাই। ওকে, চলো তাহলে যাই এবার নেক্সট ওয়ানে। 4 নম্বর, a man of letters, a man of letters। দেখো আগেকার দিনে এই লেটার্সকে শুধুমাত্র যে বর্ণমালা বা বর্ণ এটাই বলা হতো না। এই লেটার্স মানে আগেকার দিনে বোঝানো হতো লিটারেচার বা লার্নিং। লার্নিং মানে অক্ষর জ্ঞান যেটাকে বলে আর কি। অক্ষর জ্ঞান বলতে আহ, বলে না যে একটা মানে ওর অক্ষর জ্ঞান নেই, মানে হি ইজ আনএডুকেটেড। আর ইউ গেটিং মাই পয়েন্ট? যার অক্ষর জ্ঞান নেই সে হচ্ছে মানে শিক্ষিত আনএডুকেটেড। লোক সো টাইপের এরকম হ্যাঁ, আ বোঝাতে। ম্যান অফ লেটার মিন্স যার মধ্যে জ্ঞান আছে, গম্যি আছে সে। অর্থাৎ লেটার্সকে আমরা এভাবে এই সেন্সে ভাবি, লিটারেচার বা লার্নিং এই সেন্সে এটাকে ভাবি। তাহলে ম্যান অফ লেটার্স মানে একজন স্কলার ব্যক্তি, একজন লার্নেড পারসন। তাহলে বলতে পারো যে আ লার্নেড পারসন বা আ স্কলার পারসন বা স্কলার। ওকে, পারসন দিও না। কারণ কি জানো তো, স্কলার একটা নিজেই নাউন। হ্যাঁ, স্কলার পরে পারসন দেবে না। স্কলারকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় না, কিন্তু মাথায় রেখো। স্কলার পারসন দিয়ে তোমাদের কিন্তু সেন্টেন্স ইমপ্রুভমেন্টের মধ্যে প্রশ্ন দেয়। সো স্কলার অ্যাডজেক্টিভ হবে না, স্কলার নাউনই হবে, মানে জ্ঞানী ব্যক্তি। মানে লার্নেড পারসন ইকুয়াল টু স্কলার। ঠিক, তাহলে আ ম্যান অফ লেটার মিন্স যার লিটারেচার লার্নিং আছে, সেই অর্থে আমরা ব্যবহার করি, মানে ডিপলি এডুকেটেড। আর যদি ভালো করে বলি তাহলে কি বলবো? ডিপলি এডুকেটেড ম্যান অফ লেটার্স। তাহলে এক্সাম্পল দিয়ে দাও, কাকে বলতে পারি? আমাদের একজন ফিগারের নাম বলো। মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, ভেরি গুড। কি অবাক করা কাণ্ড, তোমারও ওনার নাম আসলো, আমারও তো ওনার নামই মনে আসলো। মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত was a man of letters, জ্ঞানী ব্যক্তি ছিলেন বটে। আচ্ছা, আমি কিছুদিন আগে রিলস দেখতে দেখতে জানতে পারলাম মাইকেল মধুসূদন দত্তেরই বংশের একজন ব্যক্তি আছে, একজন প্লেয়ার লিয়েন্ডার পেজ। লিয়েন্ডার পেজ, লিয়েন্ডার পেজ। হ্যাঁ, এটা আমি কিন্তু জাস্ট একটা রিলসের মাধ্যমে জানতে পারলাম। সো তার মানে তার বংশ পরম্পরা এখন তার টাইটেলটাকে আর কেউ বিয়ার করছে না, তাই না? তাহলে বাংলায় বলতে পারো আ ম্যান অফ লেটার্স মানে বিদ্বান ব্যক্তি। বিদ্বান ব্যক্তি যার মধ্যে জ্ঞান গরিমা আছে। ওকে, বেশ। তারপরে আসো 5 নম্বর, দ্যাট ইজ আ ম্যান ইন দ্য স্ট্রিট। আ ম্যান ইন দ্য স্ট্রিট। আচ্ছা, ম্যান ইন দ্য স্ট্রিট মিন্স যাকে কমন তুমি ম্যান। সচরাচর দেখতে পাও। যাকে তুমি সচরাচর দেখতে পাও, খুব ভালো করে বোঝো এই ইডিয়মটার অরিজিন কোত্থেকে এলো। এর অরিজিন এলো যে তুমি কি শাহরুখ খান, সলমান খান বা ক্যাটরিনা ক্যাফ এদেরকে সচরাচর রাস্তায় দেখতে পাবে? না। কিন্তু আমাকে তোমাকে রাস্তায় দেখা যাবে কিনা যাবে না, যখন খুশি তখন? হ্যাঁ, আমরা হুম। পাবলিক কমন ম্যান। একদম তাই। তাহলে ম্যান ইন দ্য স্ট্রিট মানে কমন ম্যান। খুব ভালো, কমন ম্যান, বুঝতে পারছো? এই সেন্স থেকে এটা ইডিয়মটা এসছে। কিন্তু আ ম্যান ইন দ্য স্ট্রিট মানে ফুটপাতের লোক এরকম ভাবার দরকার নাই। এই ম্যান ইন দ্য স্ট্রিট মিন্স কমন ম্যান, সাধারণ লোক। যেখানে সেলিব্রিটি যারা থাকে, সেলিব্রিটিদের রাস্তাঘাটে সচরাচর দেখা যায় না, তাই তাদের উল্টো যারা, তারা হচ্ছে ম্যান ইন দ্য স্ট্রিট। আ ম্যান ইন দ্য স্ট্রিট মিন্স কমন ম্যান। ওকে, অর্ডিনারি পাবলিক, কমন ম্যান বা অর্ডিনারি পিপল, এদের জন্য ম্যান ইন দ্য স্ট্রিট বলা হয়, সাধারণ ব্যক্তি। ঠিক আছে? আচ্ছা, তাহলে বাংলায় লিখলে কি লিখবে? বাংলায় লিখবে সাধারণ মানুষ। সাধারণ মানুষ।
তাহলে আ ম্যান ইন দ্য স্ট্রিট দিয়ে কি করবে? একটা ইয়ে বলো। আ ম্যান ইন দ্য স্ট্রিট, সচরাচর রাস্তাঘাটে কাদের দেখা যায়? সাধারণ মানুষকে। সেলিব্রিটিদেরকে সাধারণত রাস্তাঘাটে দেখা যায় না। সো দে আর সেলিব্রিটিস, দে আর নট কমন ম্যান। এই সেন্সটাকে মাথায় রাখো। আ ম্যান ইন দ্য স্ট্রিট মিন্স সাধারণ মানুষ। ওকে, বেশ। তাহলে এটা একটা এক্সাম্পল লেখো। আ ম্যান ইন দ্য স্ট্রিট এর এক্সাম্পল লেখো। আমি বললাম যে দ্য রিসেন্ট বাজেট, the recent budget surely affected the man in the street. What is the meaning of the sentence? The recent সাধারণ budget মানুষদের ক্ষতি surely, করছে রিসেন্ট বাজেটটা। হ্যাঁ, এই রিসেন্ট বাজেটটি সাধারণ মানুষকে মানে নিশ্চিতভাবে ক্ষতি করেছে, এটা মানে তাই। দ্য রিসেন্ট বাজেট শিওরলি অ্যাফেক্টেড দ্য ম্যান ইন দ্য স্ট্রিট। ওকে, তাহলে আ ম্যান ইন দ্য স্ট্রিট মিন্স কমন পিপল, কমন ম্যান, সাধারণ মানুষ, আম আদমি। এরপর আসো 6 নম্বর, আ ম্যান অফ স্ট্র। আ ম্যান অফ স্ট্র, STRAW, স্ট্র। স্ট্র মানে কি জানো? স্ট্র মানে খড়, খড়। আমরা এই যে ধান ঝাড়াই করে নেওয়ার পরে ধানের যে গাছটা পড়ে থাকে ওইটাকে বলা হয় খড়। ঠিক আছে? তাহলে আ ম্যান অফ স্ট্র, স্ট্র কেমন? খড় কি শক্তপোক্ত না নরম হয়? নরম নরম। হয়। নরম হয়। এবং ওই ওই খড় দিয়ে কি তুমি গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে পারবে না। একেবারে ইনসিগনিফিক্যান্ট, হ্যাঁ, বা যার কোনো সত্যিকারের ক্ষমতা নাই, উইক, এই সমস্ত সেন্স। তাহলে আ ম্যান অফ স্ট্র মিন্স খড়ের মতন মানুষ বা খড় দিয়ে তৈরি করা মানুষ, অর্থাৎ যার মধ্যে কোনো রিয়াল পাওয়ার নেই, অর্থাৎ উইক বলতে পারো, উইক বলতে পারো, নো রিয়াল পাওয়ার, যার কাছে সত্যিকারের ক্ষমতা নেই, বা এটাকে বলতে পারো যে ইনসিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট, এটা বলতে পারো। ঠিক আছে? তার মানে বলতে পারো যে নামমাত্র ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, নামমাত্র ক্ষমতা সম্পন্ন, বা এটাকে ডামি হিসেবে বলতে পারো। ম্যান অফ স্ট্র মানে ডামি, ডামি। বা এটা একটা সুন্দর টার্ম আছে, কি টার্ম জানো? আমি বলি, লিগাল স্ট্যান্ড ইন। এটা একটা লয়ের টার্ম, লিগাল স্ট্যান্ড ইন। এই লিগাল স্ট্যান্ড ইন মানে কি জানো? লিগাল, আচ্ছা, স্ট্যান্ড আর ইনের মধ্যে একটা হাইফেন আছে। লিগাল স্ট্যান্ড ইন মানে জাস্ট তার পক্ষ হয়ে দাঁড়ানো, মানে লিগাল হায়ার হওয়া, কিন্তু আলটিমেটলি তার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, মানে বলতে পারো যে আমাদের রাষ্ট্রপতির মতো, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ আ লিগাল স্ট্যান্ড ইন অফ দ্য গভর্নমেন্ট। ওকে, কারণ সরকারের প্রধানকে প্রাইম মিনিস্টার, জাস্ট ডামি, তার নামে সবকিছু হবে। উইক, ম্যান অফ স্ট্র, তার মানে নামমাত্র ক্ষমতাশূন্য ব্যক্তি বা প্রভাবহীন, প্রভাবশালী নয় এমন ব্যক্তি হচ্ছে ম্যান অফ স্ট্র, বা যাকে দিয়ে আলটিমেটলি কোনো কাজ হবে না এরকম একজন ব্যক্তি। ওকে, মনে করো যে আহ, উম, মনে করো যে এক্সাম্পলটা কিভাবে লিখি, মনে করো যে আহ, তোমাদের ক্লাবে একজন মেম্বার আছে, যে মেম্বার কোনোদিন চাঁদাও দেয় না, কোনো মিটিংও অ্যাটেন্ড করে না, এবং লোকে তার কথা শোনেও না, খেয়ালও করে না, গ্রাহ্যও করে না। সেও একজন ব্যক্তি থাকে না, প্রত্যেক ক্লাবেই থাকে এরকম একজন ক্যারেক্টার, দেখবে, যার সমাজে কোনো গ্রহণযোগ্যতাও নেই, না সে টাইম টেবিল মেনটেন করে, না তার কাছে পয়সা কড়ি আছে, এরকম একজন ব্যক্তি, অর্থাৎ সে ম্যান অফ স্ট্র। অর্থাৎ আহ, আহ, কিভাবে লিখবো? ডিজিউরো ওই ধরনের জিনিস, হ্যাঁ, ওই ডিজুরো ডিফ্যাক্টো এরকম আছে না, ওই ধরনের জিনিস। না, অ্যাকচুয়ালি এটা মিনিং আমি লিগাল স্ট্যান্ড ইন বললাম, বাট ওরকম না। কিন্তু ম্যান অফ স্ট্র মানে একেবারেই মানে দুর্বল ব্যক্তি, যার সত্যিকার কোনো ক্ষমতা নাই, ইনসিগনিফিক্যান্ট একজন ব্যক্তি। ঠিক আছে? তার জন্য ম্যান অফ স্ট্র ইউজ করা হয়। তাহলে এভাবে লেখো যে
he is only a man of straw, okay, in our club, okay, he is only a man of straw in our club, সে আমাদের ক্লাবের একজন শুধুমাত্র নামের মেম্বার, তার আর কোনো গুরুত্ব নাই। ওকে, ঠিক এর উল্টো একটা ইডিয়ম জিজ্ঞেস করা হয় 7 নাম্বার, দ্যাট ইজ আ ম্যান অফ সাবস্ট্যান্স, আ ম্যান অফ সাবস্ট্যান্স। আ ম্যান অফ সাবস্ট্যান্স হচ্ছে আ ম্যান অফ স্ট্র, ঠিক উল্টো। তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা? মানে সিগনিফিক্যান্ট, যার মধ্যে প্রভাবশালী, কোয়ালিটি আছে। সিগনিফিক্যান্ট ব্যক্তি, ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, রেসপেক্টেবল ব্যক্তি, ওয়েলদি ব্যক্তি। তার মানে আ ম্যান অফ সাবস্ট্যান্স মানে এমন একজন, দেখো সাবস্ট্যান্স কথার অর্থ কি? সাবস্ট্যান্স কথার মানে কিছু হচ্ছে যার পদার্থ একটা আছে তার মানে। সলিড অর্থ, যার মধ্যে কিছু সলিড ওয়ার্থ আছে, যার কিছু একটা প্রপার্টি আছে, বুঝতে পারছো? মানে অ্যাকচুয়ালি রিয়াল তার মধ্যে সোশিও ইকোনমিক কিছু স্ট্যান্ডিং থাকবে, সেরকম ব্যক্তিকে বলা হয় ম্যান অফ সাবস্ট্যান্স। মানে বলতে পারো যেটাকে ওয়েলদি পিপল বা ওয়েলদি ব্যক্তি বলতে পারো, ওয়েলদি, বা এটাকে বলতে পারো ইনফ্লুয়েন্সিয়াল, বা এটাকে বলতে পারো যে রেসপেক্টেবল ব্যক্তি। তার জন্য আমরা ব্যবহার করি কি? ম্যান অফ সাবস্ট্যান্স। তাহলে ম্যান অফ সাবস্ট্যান্স মানে ওয়েলদি ব্যক্তি, ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, রেসপেক্টেবল ব্যক্তি, তাকে বলা হয় ম্যান অফ সাবস্ট্যান্স। ওয়েলদি ব্যক্তি মানে প্রভাবশালী বা ধনী ব্যক্তি, বাংলায় লেখো প্রভাবশালী বা ধনী ব্যক্তি, প্রভাবশালী বা ধনী ব্যক্তি, ম্যান অফ সাবস্ট্যান্স। তাহলে কি লিখবা? লিখতে পারো যে আওয়ার মেয়র মানে আমাদের মেয়র, বা বাংলাতে যারা পঞ্চায়েত এলাকায় থাকো তারা লিখো প্রধান, PRADHAN। আওয়ার মেয়র বা আওয়ার প্রধান ইজ আ আওয়ার মেয়র বা প্রধান ইজ নোন অ্যাজ a man of substance, in our village বা টাউন, in our village, গ্রামে প্রধান লিখলে ভিলেজ লেখো, আর মেয়র লিখলে টাউন লেখো। তাহলে আওয়ার মেয়র বা প্রধান ইজ নোন অ্যাজ আ ম্যান অফ সাবস্ট্যান্স ইন আওয়ার ভিলেজ অর টাউন। আচ্ছা, আরো কয়েকটা আছে। ফিশ আছে, ডগস আছে, মুছে দিই তাহলে। কত নম্বর হবে এবার? 7 নাম্বার। 7। এ ম্যান অফ পার্টস, এ ম্যান অফ পার্টস। এ ম্যান অফ পার্টস এই ইডিয়মটাকে না অনেক সময় তোমরা এটার সাথেই প্লাস করে আরেকটা ইডিয়ম জেনে রাখো, রেনেসা ম্যান। রেনেসা বানান শোনো, রেনেইসা, RENAISSANCE, রেনেসা ম্যান, এটাও ইউজ করা হয়। দুটোর মানে কিন্তু এক, আ ম্যান অফ পার্টস বা রেনেসা ম্যান এটাকে বলা হয়। রেনেসা ম্যান মিনস হোয়াট? রেনেসা ম্যান মানে বুঝতেই পারছো, নবজাগরণের মানুষ, মানে রাজা রামমোহন রায় বলতে পারো, হ্যাঁ। বা ম্যান অফ পার্টস এর মানে বলতে পারো কি, যার একাধিক ক্ষেত্রে অনেক বেশি ক্ষমতা আছে। ম্যান অফ পার্টস মানে কি? যার একাধিক সেক্টরে নলেজ আছে, বুঝতে পারছো? মানে ম্যান অফ পার্টস মিনস সামওয়ান ওয়েল এন্ডাউড ইন মেনি এরিয়াস। যে মনে করো কেউ সায়েন্সে খুব ভালো, আবার আর্টসেও খুব ভালো, ঠিক আছে? মনে করো একজন সায়েন্টিস্ট, সে ভালো গান করতে জানে, সে ভালো নাচ করতে জানে, সে ভালো ক্রিকেট খেলতে জানে, হ্যাঁ, সে ভালো দাবা খেলতে জানে,
আবার মনে করো যে সে খুব ভালো লিখতে জানে, হ্যাঁ, সে খুব ভালো কবিতা লেখে। অর্থাৎ একজন ব্যক্তি যার অনেক ক্ষেত্রে দক্ষতা আছে, তার জন্য বলা হয় ম্যান অফ পার্টস। পার্টস মানে অংশ, এভাবে ভাবো একবার। পার্টস মানে অংশ, যার বিভিন্ন অংশে বিভিন্ন ক্ষেত্রে যার গুরুত্ব আছে বা যার অ্যাবিলিটি আছে, তার জন্য ব্যবহার করা হয় এ ম্যান অফ পার্টস। আর এটার সাথে এই আরেকটা বললাম 8 নম্বর রেনেসা ম্যান, এর মানেও তাই, যার বিভিন্ন দিকে আহ, মানে প্রতিভা আছে। তার মানে বাংলায় বললে বলবা যে এই দুটোর মানেই বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তি, তাই না? বহুমুখী বহুমুখী প্রতিভা সম্পন্ন বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তি, এর মানে হচ্ছে ম্যান অফ পার্টস বা রেনেসা ম্যান, বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তি। ওকে, এক্সাম্পল নাও। ইংরেজিতে কি বললাম? মানে এমন লেখো যে এ পার্সন উইথ many talents, a person with many talents and skills। একজন ব্যক্তির অনেক ধরনের ট্যালেন্টস আছে, অনেক ধরনের স্কিলস আছে, তার জন্য আমরা ম্যান অফ পার্টস বা রেনেসা ম্যান বলি। ঠিক আছে, একটা এক্সাম্পল লেখো যে হি ইজ শিওরলি আ ম্যান অফ পার্টস, excelling excelling in science and music, এটাই দিলাম। আর যদি তোমরা অন্য কোনো গেমস অ্যান্ড স্পোর্টস হ্যানা ত্যানা যোগ করতে চাও, যোগ করতে পারো। তাহলে ইজ শিওরলি আ ম্যান অফ পার্টস এক্সেলিং ইন সায়েন্স অ্যান্ড মিউজিক। ওকে, বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তি, ম্যান অফ পার্টস। ওকে, আচ্ছা, তারপর একটা দেখো 9 নম্বর খুব ভালো একটা ইডিয়মস আছে, দ্যাট ইজ আ লেডিজ ম্যান। দেখি তোমার মানে বলো দেখি। আ লেডিজ ম্যান, LADIES apostrophe comma মানে লেডিসেস ম্যান, আ লেডিসেস ম্যান। সো আ লেডিসেস ম্যান মানে কি? মানে মানে এটাকে বলে চকলেট বয়, মানে বোঝো তোমরা চকলেট বয়? হ্যাঁ স্যার, রণবীর কাপুর। হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিনিং অফ চকলেট বয়? মানে পছন্দের হ্যাঁ, আর কি। চকলেট বয় মিন্স যাকে মেয়েরা খুব পছন্দ করে। ঠিক আছে, পপুলার ইন হ্যাঁ, মানে মেয়েদের খুব চাহিদা, মেয়েদের কাছে খুব প্রিয়, যে মেয়েদের কাছে খুব পপুলার, সেই ব্যক্তিকে বলা হয় লেডিজ ম্যান আর লেডিজ ম্যান। ওকে, বাকি আমরা লেডিস বলি কিন্তু আবার অন্যকে ভাঙানোর জন্য, মানে কোনো ছেলের মধ্যে মেয়েলি স্বভাব আছে, তাকে আমরা লেডিস ম্যান বলি, কিন্তু এটাকে অন্যভাবে ভাবো। আর লেডিসেস ম্যান মানে এমন একজন ব্যক্তি, পুরুষ, যাকে মেয়েরা খুব পছন্দ করে, জাস্ট লাইক চকলেট বয় আর কি। চকলেট বয়টা আমি কলেজ লেভেলে জেনেছিলাম একটা সময়। আর লেডিজ ম্যান তার মানে a man who is popular with with women, মহিলাদের কাছে যে খুব পপুলার, তো সেই ক্ষেত্রে তাদেরকে বলা হয় এটা, অর্থাৎ নারীদের কাছে জনপ্রিয় পুরুষ। বাংলায় লিখে নারীদের কাছে জনপ্রিয় পুরুষ, তাকে বলা হয় লেডিজ ম্যান বলা হয়। ওকে, তাহলে আমাদের এখানে আছে নাকি কেউ লেডিজ ম্যান? চলে গেছে মনে হয় দীপাঞ্জন দাটা। আর দীপাঞ্জন কি লেডিজ ম্যান নাকি? না না, ওকে, সো লেডিজ ম্যান, তার মানে আচ্ছা আচ্ছা, আমি বলি, বোস্টিং করে যখন এই কথাটা, মনে করো যে আমি যে কথাটা বলতে চলেছি, এটা যদি আমার বউ শোনে, তাহলে আমাকে হয়তো মানে লাঠি নিয়ে তাড়া করবে। কি? I was known as a ladies man in my college, হয় কি না?
I was known as a ladies man in my college. আরে মারার কিছু নাই, এটা আমি সত্যি বলছি না, জাস্ট এক্সাম্পল, তাই না? স্যার শুনলে খবর আছে কিন্তু। হ্যাঁ, ও পেছন থেকে আমাকে মাথায় মারছে, তাই আমি বললাম যে মারা কিছু না, এটা জাস্ট এক্সাম্পল, মিথ্যা কথা। ওকে, গেল। তারপর আছে কি, চলো আজকে ম্যানটাকে করেই আমরা শেষ করি, কারণ এক্সাম্পল করতে হবে আমাদের, আরো রয়েছে। চলো নেক্সট হচ্ছে 10 নম্বর লেখো, ম্যান অফ দ্য আর। ম্যান অফ দ্য আর, HOUR, ম্যান অফ দ্য আর। বলো দেখি ম্যান অফ দ্য আর মানে তোমরা কি বুঝতে যাচ্ছ? ম্যান অফ দ্য আর, স্যার সময়ের দাম রাখে এমন? হ্যাঁ, ম্যান অফ দ্য আর মানে এই সময়ের সেরা ব্যক্তি এ, বলে না ম্যান অফ দ্য আর। ও হ্যাঁ, ম্যান মানে অফ দ্য ম্যাচ যেমন বলে। হ্যাঁ, মানে আফটার উইনিং দ্য ম্যাচ এনিওয়ান হি বিকাম ম্যান অফ দ্য আর। ওকে, এমন বলতে পারো যে ম্যাচটা জেতার পরে যে খুব ভালো খেলেছিল সে ম্যান অফ দ্য আর হয়ে গেল, অর্থাৎ সেই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। মনে করো যে একটা জায়গায় খুব একটা বিপদ হয়েছিল, সেই বিপদে কেউই উদ্ধার করতে পারছিল না কোনো একজন ব্যক্তিকে, একজন ছেলে লাফ দিয়ে এলো, সে এসে সেই মেয়েটিকে উদ্ধার করে নিয়ে এলো, তাহলে সেই ছেলেটি সবার কাছে কি হয়ে গেল? ম্যান অফ দ্য আর হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ সেই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অর্থাৎ এ পারসন হু ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট অর সাকসেসফুল অ্যাট আ পার্টিকুলার টাইম। ওকে, মানেটা লিখে রাখো, এ পারসন who is most important or successful at a particular time. একটা পার্টিকুলার টাইমে কেউ খুব ভালো গুরুত্ব ছিল যার, বা খুব সাকসেসফুল ছিল, সেই ক্ষেত্রে আমরা বলি টেম্পোরারি একটা টাইমের জন্য ম্যান অফ দ্য আর বলি। ঠিক আছে? মানে এই ফ্রেজটি আসলে হাইলাইট করে টেম্পোরারি ইম্পর্টেন্সের, হ্যাঁ, মানে সাময়িক যে গুরুত্ব সেটাকে দেখায়। অর্থাৎ এক্সাম্পলে বলবো যে আফটার উইনিং দ্য ম্যাচ হি বিকেম দ্য ম্যান অফ দ্য আর। ওকে, অর্থাৎ ম্যাচটি জেতার পরে সে ম্যান অফ দ্য আর হয়েছিল, মানে ওই সময়ের প্রভাবশালী ব্যক্তি বা ওই সময়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। সেই মুহূর্তের, বাংলায় লেখো সেই মুহূর্তের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই মুহূর্তের গুরুত্বপূর্ণ ব্যক্তি। ব্যাস, ম্যান দিয়ে কটা আছে, পরে আরো কয়েকটা করতে চাচ্ছিলাম, তো আজকে হবে না, আমরা কেন এক্সাম্পল প্র্যাকটিস করি তাহলে। হ্যাঁ, তাহলে আমি কি যাব সেখানে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, চলো এখান থেকে শুরু করো। The idiom dark horse refers to a person who সি dishonest, নাম্বার স্যার। weak and fearful, is little known but may surprise later, always losses. কোনটা উত্তর স্যার হবে? সি নাম্বার। একদমই তাই, Option option C. C লিটল is the নন right বাট answer. হ্যাঁ, মে little সারপ্রাইজ known লেটার। but may surprise later. Okay, very good. আচ্ছা, তারপরটা বলো, beating a dead horse, একটা ওয়াস্টিং মরা এফোর্ট। ঘোড়াকে ইয়ে করছো। ওয়াস্টিং এফোর্ট অন Op- সামথিং হ্যাঁ, ইউজলেস। it is not wasting, it is wasting Wasting. effort on something useless, কোন ইউজলেস জিনিসের উপরে কিছু একটা এফর্ট তুমি করছো। হ্যাঁ, মানে মরা ঘোড়া পেটিয়ে আর তাকে তো দিয়ে কাজ করানো যাবে না। ভেরি গুড। Put the cart before the horse suggests, ডুইং থিংস ইন দ্য রং ওয়ার্ডার্স। ভেরি গুড, ডুইং থিংস ইন দ্য রং অর্ডার, অর্থাৎ আগে ঘোড়া তারপর ঘোড়ার গাড়ি থাকবে, কিন্তু ঘোড়ার গাড়িকে ঘোড়ার আগে দিয়ে দেওয়া হয়েছে, তার মানে ইউ আর ডুইং সামথিং রিভার্সলি, ইনভার্সলি অর ইন অর্ডারলি, তাই না? তাহলে ডুইং থিংস ইন রং অর্ডার, ভেরি গুড। 9 and 6 নাকি একটা বলে না, 6 and 7। হ্যাঁ হ্যাঁ, আ পারসন হু, দেখো 6 and 7 মিন্স ইন ডিসঅর্ডার ম্যানার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। মানে কোনো কিছু স্ক্যাটারিং অবস্থায় রয়েছে, ছড়ানো ছিটানো রয়েছে, সেই অর্থে ব্যবহার হয়।
আচ্ছা, a person who eats like a horse. It's a large quantity of food. ভেরি গুড, ইটস আ লার্জ কোয়ান্টিটি। ঘোড়া পরিশ্রম করে বেশি, খিদে পায় বেশি, খায়ও প্রচুর। তাই ইটস আ লার্জ কোয়ান্টিটি অফ ফুড মিন্স ঘোড়ার মতন খাওয়া। ভেরি গুড। ইনফরমেশন অবটেইনড স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ মিন্স, এই তো স্যার ডিরেক্ট অ্যান্ড রিলায়েবল হ্যাঁ ইনফরমেশন। একদম তাই, ডিরেক্ট ঘোড়ার মুখ থেকে সরাসরি এসছে, তার মানে একেবারে ডাইরেক্ট অ্যান্ড রিলায়েবল ইনফরমেশন। ভেরি গুড। দ্য ইডিয়ম হর্স সেন্স স্ট্যান্ডস ফর প্র্যাকটিক্যাল কমন সেন্স। প্র্যাকটিক্যাল কমন সেন্স। একদম প্র্যাকটিক্যাল কমন সেন্স। ওকে, প্র্যাকটিক্যাল কমন সেন্স। সুন্দর। তারপরে বলো, when someone says hold your horses they mean ওয়েট অর স্লো ডাউন। ওয়েট করো, একটু ধীরে করো, ওয়েট করো। ভেরি গুড। আচ্ছা, তারপর বলো, হর্স ট্রেডিং ইজ মোস্ট ক্লোজলি রিলেটেড টু টাফ বার্গেনিং অ্যান্ড নেগোসিয়েশন। tough bargaining and negotiation. Very good. In political language, horse trading often means স্যার এটা Unethical আনএথিক্যাল বার্গেনিং ফর সাপোর্ট। unethical bargaining for support. Very good. তারপর বলো, which idiom means to waste time discussing in an issue already settled. বিট এ ডেড হর্স। Okay. দেখো, which idiom means to waste time discussing an issue already settled. ও তো স্যার বিট এ ডেড হর্স, যেটা হয়ে গেছে এখন আর মেরে Beat কোনো a dead লাভ horse, নেই। একদমই তাই। আমরা এরকম একটা এক্সাম্পল লিখেছিলাম। Which idiom is connected with horse racing in its origin? Which idiom is connected with horse racing in its origin? ডার্ক হর্স। Dark horse. Very good. Dark horse. Which of the following means don't act in haste? Doing act in haste মানে দ্রুত দ্রুত করা। হোল্ড Hold ইউর your হর্সেস। horses. ভেরি গুড। দেখো, ডোন্ট অ্যাক্ট ইন হেস্ট মানে কি, দ্রুত করো না, ধীরে ধীরে করো, স্লো ডাউন, ওয়েট করো, পেশেন্স রাখো। মিনিং ইজ হোল্ড ইউর হর্সেস। হোল্ড ইউর হর্সেস। দেখো, এখানে আমি কোশ্চেন গুলো কেমন ভাবে রেখেছি, যেমন ভাবে আমাদের বিসিএস এর ফেভারিট কোশ্চেনকে ঘুরিয়ে ঘুরিয়ে জিজ্ঞেস করা, সেরকম সেন্স থেকে কিন্তু কোশ্চেন গুলো করা হয়েছে। ওকে, আচ্ছা, দ্য ইডিয়ম অ্যাট সি মিন্স, কনফিউজড অর আনসার্টেন। একদমই তাই, কনফিউজড অ্যান্ড আনসার্টেন। A person who is at sea about a problem is unable to understand what to do. unable to understand what to do. Very good. Unable to understand what to do. The idiom a sea change refers to A complete or dramatic change. very good. A complete change মানে একটা profound change এসছে, সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে, সেটাকে বলা হয় a sea change. Very good. The expression a sea change originated from Shakespeare's Tempest. Shakespeare's Tempest. Between the devil and the deep sea means ইকুয়ালি ডেঞ্জারাস চয়েস। হ্যাঁ, facing Facing two two equal. facing two equal dangerous choice. Very good. Which situation best explains between the devil and the deep sea? deciding between honesty and punishment. Deciding between honesty and punishment. Okay. তারপরে বলো, the idiom a drop in the ocean suggests A drop, a small matter, Something something too small. small মানে to একটা সমুদ্রে যদি এক ফোঁটা জল ফেলো, কি হবে তাতে? কোনো পরিবর্তন কোনো আসবে? চেঞ্জই হবে না। আসবে না। So something too small. to matter. Okay, very good. Which of the following is closest in the meaning to a drop in the ocean? An insignificant amount. Very good. An insignificant amount. An ocean of patience means মানে অনেকটা লার্জ patience. অ্যামাউন্ট অফ পেশেন্স। হ্যাঁ, a large very amount large of patience, amount of যার মধ্যে patience. অনেক ধৈর্য আছে। তারপরে the idiom an ocean of something expresses Abundance. abundance, প্রাচুর্যতা। হ্যাঁ,
boil the ocean means To attempt the impossible. to attempt the impossible. Very good. You are answering অনেক অনেক ফাস্ট, ইয়েস অর নো? আর মনে রেখো, এই ইডিয়মস গুলো তোমরা যদি বাড়িতে নাও পড়ো জীবনেও কোনোদিন ভুল হবে না। আর এগুলো নোট স্যার করার মজা কোনো দরকার লাগছে। নাই, এগুলো তোমাদের পিডিএফ দিয়ে দেবো আমি। আচ্ছা, তারপর বলো, দ্য ইডিয়ম বয়েল দ্য ওশন Over ambitious or unrealistic plans. হ্যাঁ, Over ambitious ভেরি গুড। or unrealistic plans. কোনো কেয়ারফুল প্ল্যানিং কে তো আমরা বয়েল দ্য ওশান বলতে পারি না, No. কোনো রিয়েলিস্টিক গোলকেও আমরা বয়েল ইন দ্য ওশান বলতে পারি না, কোনো টিম ওয়ার্ককেও আমরা বয়েল ইন দ্য ওশান বলতে পারি না। একটাকেই বলতে পারি ওভার অ্যাম্বিশিয়াস অর আনরিয়ালিস্টিক প্ল্যানস। তোমরা যদি খেয়াল করো দেখবা এসএসসি তে এখন কোশ্চেনের ট্রেন্ডটাকে একটু চেঞ্জ করেছে। আগে যেমন সরাসরি ইডিয়মস জিজ্ঞেস করতো, উত্তর বলতে হতো, কিন্তু বিসিএস সহ অন্যান্য পরীক্ষাগুলো দেখবে এখন ধারা চেঞ্জ করেছে। তাই তোমরা বুঝতে পারছো যে এক একটা ইডিয়মস থেকে কত ধরনের কোশ্চেন্স এক্সামিনে জিজ্ঞেস করতে পারে, সবটাই কিন্তু এখানে ইনক্লুডেড আছে। চল, which idiom means attempting a task far Boil beyond the one's ocean. capacity? Boil the ocean. একদমই তাই, বয়েল দ্য ওশান, খুব সুন্দর। which idiom is used for mental confusion? At sea. At sea. At sea, very good. Which idiom refers to insignificance in comparison to a large whole? A A sea drop change. a drop in the ocean. দেখো which হ্যাঁ idiom হ্যাঁ refers, উত্তর হ্যাঁ দ্রুত স্যার, করো অল্প না, ধীরে করো, ইনসিগনিফিকেন্ট বুঝে মানে করো। অল্প। হ্যাঁ, A drop in the ocean. which idiom refers to insignificance in comparison to a large whole? ওকে, বিরাট বড় জিনিসের মধ্যে একটা সামান্যতম পরিবর্তন এসছে বা ইনসিগনিফিকেন্স একটা মানে ইয়ে এসছে, এটাকে কি বলবে তুমি? আ ড্রপ ইন এই দ্য তো a drop in the ocean. ওশান। ভেরি গুড। আর অ্যান ওশান অফ সামথিং মানে কি? প্রচুর। অ্যাট সি মানে কি? Abundance. কনফিউজড। আর সি চেঞ্জ মানে কি? আ প্রফাউন্ড চেঞ্জ। সেখানে হ্যাঁ, কোনটাই huge যাচ্ছে না, change. এই ড্রপ ইন দ্য ওশান যাচ্ছে, সো এটাই উত্তর। এ পারসন হু স্পিক্স ভেরি লিটল ইজ কল্ড, যে ব্যক্তি খুব কম কথা বলে তাকে আমরা কি A man বলবো? of few words. এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। আচ্ছা, সাথে সাথে এটা বলো, আ ম্যান অফ ওয়ার্ডস মানে বাতুনি ব্যক্তি, হ্যাঁ, যার কথা Not বেশি much, কাজ but কম। does little. আর যদি এই কথাটাকে যদি এভাবে উল্টে দেওয়া যায় যে এ ম্যান অফ হিজ ওয়ার্ডস, তাহলে আবার যে মানে কথা চেঞ্জ হয়ে রাখে, যায়, যে who তার keeps কথা রাখে, promises. রিলায়েবল ব্যক্তি, তাই না? হুম। বা যে প্রমিসটাকে রাখতে জানে সে, মানে চেঞ্জ হয়ে যায় এটা। ওকে, ভেরি গুড। আ ম্যান অফ ওয়ার্ডস রেফার্স টু আ পারসন হু Talks much Talks but much but does does little. little. হ্যাঁ, টক্স মাচ বাট ডাজ লিটল। ভেরি গুড। আ ম্যান অফ লেটার্স মিন্স, A well-educated scholar or writer. ভেরি গুড, আ ওয়েল এডুকেটেড স্কলার অর রাইটার। খুব সুন্দর। রবীন্দ্রনাথ টেগর ক্যান বেস্ট বি ডিসক্রাইবড অ্যাজ A man Man of of letters. letters. আ ম্যান অফ লেটার্স। ভেরি গুড। আ ম্যান ইন দ্য স্ট্রিট মানে কি? A Ordinary ordinary or common common man. এখানে আছে অ্যান অর্ডিনারি কমন ম্যান। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ স্যার অপশন আছে। সি। আ ম্যান অফ স্ট্র মিন্স Weak or insignificant. হ্যাঁ, weak and insignificant. In politics, a man of straw usually means A dummy with no real power. একদম a dummy with no real power. যেমন করে আমরা কাকে বলতে পারি, ওই ইউপিএ সরকারের সময় প্রধানমন্ত্রী ছিল তখন মনমোহন সিং, তিনি ছিলেন একজন ম্যান অফ স্ট্র। আর সত্যিকারের ক্ষমতা Acting কাছে ছিল? PM. সোনিয়া গান্ধীর কাছে, তাই না? ইউপিএ 1 and 2 তে দেখতে পাই আমরা। আচ্ছা, Acting PM. হ্যাঁ, তারপরে আ ম্যান অফ সাবস্ট্যান্স মিন্স, সাবস্ট্যান্স Wealthy মানে and বলেছিলাম ওয়েলথি, respectable. যার মধ্যে কিছু না কিছু ম্যাটার আছে, সলিড সামথিং আছে। Wealthy and Wealthy and respectable. respectable people. Okay, very good. A person talented in many fields is called A man of parts or Renaissance man. তাহলে a man of parts or Renaissance man. Okay, Renaissance বলো তো, Renaissance বলবে না, কি Renaissance. বলবে? Renaissance. 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 Okay, চলো। লিওনার্দো দা ভিঞ্চি is often called a, খুব ভালো প্রশ্ন তো। Renaissance স্যার man. এখানে তো দুটোই বোঝাচ্ছে, এই একটা দেন রেনেসা ম্যানও বোঝাচ্ছে, ম্যান অফ লেটার্সও আচ্ছা, বোঝাচ্ছে। দেখো, ঠিকই বলেছো, এখানে ম্যান অফ লেটার্স বা রেনেসা দুটোই অপশন দেওয়া আছে, তবে দুটোই করবে। রেনেসা মানে লিওনার্দো দা ভিঞ্চিকে রেনেসা ম্যানও বলা যেতে পারে, আবার ম্যান অফ লেটার্সও বলা যেতে পারে। ওকে, তো তারপরে বলো, আ লেডিজ ম্যান ইজ সামওয়ান হু, পপুলার উইথ ওমেন। হ্যাঁ, হু ইজ
পপুলার উইথ উইমেন, হ্যাঁ, মহিলাদের কাছে জনপ্রিয় পুরুষ। তারপরে দ্য ইডিয়াম ম্যান অফ দ্য আওয়ার মিনস, The most important person at the particular time. হ্যাঁ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন এট আ পার্টিকুলার টাইম, হি ইজ কল্ড ম্যান অফ দ্য আওয়ার। আচ্ছা, হু বিকামস দ্য ম্যান অফ দ্য আওয়ার? A person important at a particular moment. Very good. Which idiom refers to an ordinary citizen? A man in the street. A man in the street. Very good. Which idiom criticizes empty promises? A man of words. Very good. A man of words. Which idiom criticizes empty promises? মানে A man of words. যে শুধু কথাই বলে। এর সেন্সটা কেমন আসছে একবার ভাবো তো দেখি। স্যার যার কোনো প্রমিস নেই। আহ, আগে ভালো করে অপশনগুলো পড়ো তো দেখি, তারপরে বলো। Idiom criticize empty promises. স্যার প্রথমেরটাই হবে, এখানে আর বাকি তিনটে তো একদমই তাই, হচ্ছে না। ম্যান অফ ওয়ার্ডসই হওয়া উচিত। হ্যাঁ, ম্যান অফ ওয়ার্ডস ঠিকই বলেছো, কারণ ম্যান অফ লেটার্স তো যাচ্ছে না, Educated হতো। ওয়ার্ডসও যাচ্ছে না, ম্যান অফ সাবস্টেন্সও যাচ্ছে না, ঠিকই না। অপশন এই যাচ্ছে। বিগ ফিশ, আচ্ছা ফিশ তো আজকে পড়িনি, সো আজকে এই পর্যন্তই থাকলো, তাহলে ফিশটা নেক্সট ক্লাসে হবে। সো এইভাবে কি টপিক ওয়াইজ দেখো, এক টপিক থেকে মানে ম্যান থেকে দেখবে আর নেই ইডিয়মস, এই কটাই আছে, সি বা ওশান থেকে ওই কটাই আছে, ঠিক এটা করলেই দেখবা দ্রুত দ্রুত কমপ্লিটও হবে এবং সবসময় মনেও থাকবে, ঠিক আছে? তাহলে আজকে হ্যাঁ এই স্যার। পর্যন্তই থাক। আর যারা ইউটিউবে ক্লাসটি দেখছো তারা কেমন লাগলো বা কোনো সাজেশন থাকলে কমেন্ট সেকশনে লিখে জানিও। ওকে, গুড নাইট।